বলছিলাম ফেভ আইকন দেখাবো। ফেভ আইকন, জি চলে আসেন। ফেভ আইকন কি? ফেভ আইকন প্রথমে আমরা বুঝি কি, এটা ক্লায়েন্ট আপনাদেরকে বলবে যে ফেভ আইকন হলো বা অ্যাপ আইকন বলে। হ্যাঁ, এই ফেভ আইকন হলো এই যে আমরা দেখতেছি না আইকন, দেখতেছেন? দেখা যাচ্ছে না প্রত্যেকটা ট্যাবে এরকম আইকনগুলো আছে না? এই আইকনগুলো আপনার বানায় দিতে বলে। এক্ষেত্রে আপনি জাস্ট এখান থেকে নিয়ে নিতে পারেন 512 অথবা এই যে কি বলে, আপনি যে কোনো একটা এখান থেকে নিয়ে নেন। ধরেন আমরা যদি ওয়েবের জন্য আসি, ধরুন 512 এরকম একটা পিক্সেলে নিয়ে নিলাম। আপনার যে আইকন আছে, আপনার আইকনটাকে এই সাইজে বানাবেন। একটা স্কোয়ার সাইজ, যে কোনো একটা স্কোয়ার সাইজ নেবে। আপনার যে আইকন আছে, আইকন মানে আপনার যে লোগো আছে, লোগোর যে আইকনটা আছে, আইকনটা এরকম সাইজে বসায় দেবেন। মনে করেন এটা আমাদের আইকন। হ্যাঁ, বুঝতে পারছেন স্যার? ধরেন আপনার যদি ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে ব্যাকগ্রাউন্ডটা এখানে বসাবেন। ধরেন আমরা এখানে জাস্ট ফেসবুকের জন্য মনে করেন, আপনারা তো আর ফেসবুকের লোগো বানাবেন না, নাকি ফেসবুকের লোগো বানাবেন? জি, ওকে। ধরেন আমরা এরকম একটা কি রাখলাম, এটার কালারটা হোয়াইট করে দেয়। ঠিক আছে স্যার, এরকম আর একটু বড় নিতে পারেন, এরকম একটা, মানে একদম এই যে না, বোঝা গেছে? তারপর এটাকে সেভ করে দিলেন পিএনজিতে। স্টোরেজ পিএনজি করে দেন। পিএনজি ধরেন আমরা কিসের মধ্যে রাখি, 14। ওকে, মিডিয়াম রাখতে পারেন, হাই রাখতে পারেন। যেহেতু অনলাইনের জন্য এটা ছোট রাখলেও চলে, আমি হাই রেখে দিলাম, ছোট রাখলেও চলে। এখন এটা যে ফেভ আইকন যেটা আছে, এটা জেনারেট করে, এটার জন্য আলাদা সফটওয়্যার আছে, আপনি এখানে পাবেন না এটা। তো আমরা এখানে চলে যাব, ফেভ আইকন জেনারেটর, বুঝা গেছে? ফেভ আইকন জেনারেটর। এখন দেখেন এটা অনেকগুলো অ্যাপ আছে এখানে। ওকে, সো অনেক ধরনের অ্যাপ আছে। আপনি ইমেজ থেকে, টেক্সট থেকে, মানে কী ধরনের আপনি চাচ্ছেন দেখেন, ইমোজি আইকন। সো আমরা ইমেজ থেকে করব, তাই না? পিএনজি থেকে এখানে গেলাম, গিয়ে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারি অথবা আপলোড করতে পারি। কোথা থেকে? আমাদের যেখানে রাখছি আমরা, বুঝে গেছে? এখন দেখেন ভিন্ন ভিন্ন সাইজ আছে, 192, 512, 16x60, ছোটো যেগুলো একদম ছোটো, বুঝে গেছে? এই তো। আর একটা হলো ফেভ আইকন, চলে আসছে। আমরা এখান থেকে যদি ডাউনলোডে দিই, ডাউনলোডে দিলে চলে যাব আমরা আমাদের এই জায়গায়। এত দেরি কেন স্যার? যে আমাদের এটা ডাউনলোড হয়ে গেছে। আমরা যদি যাই এখান থেকে, আমাদের এই নামে একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে। কই? এই যে দেখছেন, ভিন্ন ভিন্ন সাইজে আমাদেরকে দিয়ে দিছে। এইখানে যেটা আছে ডট,
এগুলো সব পিএনজি। ওকে সাইট ওয়েব ম্যাপস, এগুলো সব পিএনজি করে দিছে আমাদের। এখানে আইকন থাকার কথা, একটা দেয় নাই এটা না। এই যে দেখেন এটা, বুঝছেন, দেখতেছেন ডট আইসিও আইকো, এইটা হলো তার আইকন, ফেভ আইকন। বুঝছেন স্যার কি বলছেন? এই ফরম্যাটে থাকবে এটা। তা আপনি তাকে এরকম ডাউনলোড করে এগুলা দিয়ে দিতে পারেন। বুঝতে পারছি, যখন ফেভ আইকন তার দরকার হবে, এরকম চাইবে, লগো নিয়ে যখন কাজ করবেন তখন বলবে ফেভ আইকন দেওয়ার জন্য। পারবেন স্যার? এরকম আরও সাইট আছে, দেখেন ভিন্ন ভিন্ন সাইট আছে, যেটা আছে ওইটাতেও করতে পারেন আপনি। আর ফেভ আইকন কী বুঝছেন তো? এই যে দেখেন এই আইকনগুলা, এই আইকন এখানে, সো তার অ্যাপের জন্য সে আইকন নিতে পারে, তখন এটাতে পারবেন। ওকে, আমরা আজকে ফটোশপ নিয়ে কাজ করব। ফটোশপ আমরা চিনি, তাই না? দেখেন আমরা যদি এখানে ক্লিক করি, ফটোশপটা ওপেন হবে। ওকে, এরকম ওপেন হবে। বাট আমরা যদি চাই কোনো কারণে যদি রিসেট করতে কোনো সফটওয়্যারকে, বুঝা গেছে, ধরেন কোনো কারণে তাকে রিসেট করে পূর্বের অবস্থায় নিয়ে যেতে যাচ্ছি, তখন কিসের জন্য আমরা এই ইলাস্ট্রেটরের জন্য আমরা কি করব? ইলাস্ট্রেটরের জন্য আমরা জাস্ট অল্টার চেপে ক্লিক করব। অল্টার চেপে ক্লিক করব যদি টাস্ক বারে থাকে, বুঝা গেছে? অল্টার চেপে ক্লিক করব। আর এইটার ক্ষেত্রে আমরা যেটা করব, যেটাকে ক্লিক করার সাথে সাথে ওপেন হয়তো, বাট ক্লিক করার পরেই আমরা কন্ট্রোল অল্টার দুটো চাপবো। বুঝছেন কি বলছি? দেখেন আমি ক্লিক করেই কন্ট্রোল অল্টার চাপছি, এটা ওপেন না হয়ে এখানে বলতেছে স্ক্যান ডেস্ক চলে আসতেছে। দেখি দাঁড়ান, এটা তিনটাই হবে, দাঁড়ান 1 মিনিট। হ্যাঁ, তিনটাই চাপবেন, কন্ট্রোল অল্টার শিফট, মানে ক্লিক করেই ওপেন হওয়ার আগে দ্রুত ক্লিক করেই ওইটা চাপবেন। চাপলে দেখেন ডিলেট দ্য অ্যাডোবি ফটোশপ সেটিংস ফাইল, এটা করলে দেখেন ওইগুলো সব কি হয়, আবার নতুন করে ওপেন হবে। বুঝা গেছে স্যার? এটা রিফ্রেশ করি না আমরা, এই দেখেন একদম ব্র্যান্ড নিউ হয়ে ওপেন হয়েছে। বুঝতে পারছি স্যার? যদি কোনো কারণে ডিস্টার্ব করে আর আনইউজুয়াল বিহেভ করে, তাহলে এটা করতে পারেন। সবার মনে থাকবে? ওকে, আমরা ফটোশপ যদি একবারেই আজকেই প্রথম ইউজ করি, তাইলে আমরা এরকম পাবো। দেখেন এটা রিফ্রেশ হয়ে আপনি ডাউনলোড করার পরে, ইনস্টল করার পরে যেরকম আসছিল ওই রকমই দেখাবে আপনার এটা, যখন আপনি রিফ্রেশ করবেন। যদি প্রয়োজন পড়ে, আদারওয়াইজ দরকার আছে আমাদের রিস্টার্ট করার দরকার আছে না। কোনো সময় যদি আনইউজুয়াল বিহেভ করে কিছু প্রবলেম দেখা দিচ্ছে, এরকম যদি হয়, তাইলে খামাখা আপনি প্রতিদিন রিস্টার্ট করার কোনো মানে আছে? মানে নাই। ওকে, তো আমরা যেটা দেখতেছি এটা ফটোশপের ইন্টারফেস। আমরা জানি এগুলো নিয়ে আসলে বেশি কিছু বলার নাই, যেহেতু অ্যাডোবি কোম্পানির একই ধরনের আমরা ইলাস্ট্রেটরে যেরকম দেখছি এখানে এরকম দেখছি। তো আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে শুরু করতে পারি, ক্রিয়েট করতে পারি, ওপেন করতে পারি। ওপেন হইলো প্রিভিয়াস কোনো ওয়ার্ক অথবা যে কোনো যেটাকে আমরা কাজ করতে চাচ্ছি যেটার মধ্যে, ওইটা আমরা ওপেনে দিলে আমাদের লোকেশন দেবে, সো আমরা ওই লোকেশন থেকে নিয়ে নিতে পারি। যেমন ধরেন অন ইওর কম্পিউটার, এটা ক্লাউডের মধ্যেও থাকে, কম্পিউটারের মধ্যে থাকে। তো কম্পিউটারে ক্লিক করলে তখন কম্পিউটারের লোকেশনটা দেখাবে। ক্লিয়ার? যে কোথা থেকে আমরা ওপেন করব, যেটাই আপনি খুলেন ওপেন করলে ওইটাও এখানে ওপেন হবে। ওকে, ফটোশপ ইলাস্ট্রেটরও সেম। আর ক্রিয়েট নিতে গেলে যেটা আমরা অলরেডি ইলাস্ট্রেটরে দেখছি, এখান থেকেও আপনি পাবেন, অথবা কন্ট্রোল এন দিলেও পাবেন আপনি। এটা খুবই সহজ। এখানে ফটোশপটা এই সফটওয়্যারগুলোর মধ্যে, অ্যাডোবি কোম্পানির সফটওয়্যারগুলোর মধ্যে ফটোশপটা হেভি, অনেক বেশি লোড নেয়। বুঝা গেছে? অনেক বেশি লোড নেবে যখন আপনি কাজ করবেন। এই ক্ষেত্রে করণীয় হলো যে আপনার যদি কনফিগারেশন লো থাকে, আপনি অনেকগুলা টাস্ক একসাথে করেন না। যেমন ইলাস্ট্রেটর ওপেন রাখছেন, ফটোশপ ওপেন রাখছেন, অনেক ব্রাউজার ওপেন রাখছেন, অনেক কাজ করতেছেন একসাথে। এরকম করলে হঠাৎ হঠাৎ ক্র্যাশ করতে পারে অথবা হ্যাং হতে পারে। বুঝতে পারছেন? কারণ ফটোশপটা খুবই লোড নেয় বেশি। এই সফটওয়্যারগুলোর মধ্যে
সবচেয়ে বেশি হেভি বা ভারী সফটওয়্যার, মানে লোড নেয় বেশি, কারণ ফটোশপ দিয়ে অলমোস্ট এভরিথিং করা যায়, সব কিছুই করা যায়, এরকম একটা সফটওয়্যার। ভেক্টর বলেন, ভিডিও বলেন, অ্যানিমেশন বলেন, রাস্তার বলেন, সব ধরনের কাজ এখানে করা যায়। বুঝা গেছে স্যার? মনে থাকবে তো? ওকে, সেইখানে আপনার ফটো নিয়ে আপনি কাজ করতে পারবেন, প্রিন্ট নিয়ে আপনি কাজ করতে পারেন, আর্ট ইলাস্ট্রেশন, ওয়েব, মোবাইল, ফিল্ম অ্যান্ড ভিডিও, আপনি সবই এখানে করতে পারবেন, সব কিছু এখানে দেয়া আছে। ওকে স্যার? আমরা সাধারণত যেরকম আমরা বলি যে ওয়েব অথবা প্রিন্টের মধ্যে এতদিন যেরকম আমরা ডিজাইন করতেছি ওই রকম। তো ডকুমেন্ট নেওয়ার সময় ইলাস্ট্রেটর এবং এটার মধ্যে বেসিক কিছু তফাৎ আছে। বেসিক তফাৎটা কি? যেমন আমরা যখন প্রিন্টে যাচ্ছি, দেখেন আমাদের এখানে রেজুলেশনটা 300 হয়ে গেছে, কালার আসতেছে কি RGB। আমরা যখন ওয়েবে গেলাম এটা হয়ে যাচ্ছে 72, কালার আসতেছে RGB। তার মানে রেজুলেশনটা চেঞ্জ হচ্ছে, কিন্তু কালার মোডটা আমাদের উপর ছেড়ে দিচ্ছে, আমরা কি করতে হবে? চেঞ্জ করতে হবে। আমরা দেখছিলাম প্রিন্টে গেলে CMYK চলে আসতেছিল, আর ওয়েবে গেলে RGB চলে আসতেছিল ইলাস্ট্রেটরে, তাই না? এখানে এই ডিফারেন্টটা আপনি পাবেন, এটা হলো 1 নম্বর। ওকে, আরও যেটা হলো প্রিন্টে গেলে আপনি 300 পাবেন, আর ওয়েবে গেলে আপনি 72 পাবেন। কারণ ওয়েবের জন্য যে ডিজাইনগুলো করা হয় এই ডিজাইনগুলোতে আপনার 72 থেকে 150 এই দুইটার মধ্যেই কি রাখা হয়? রেজুলেশনটা রাখা হয়। বুঝতে পারছেন স্যার? যেগুলা ওয়েব ব্যানার বা ওই যে কী বলে ওয়েবসাইট ডিজাইন, এখানে UI ডিজাইন করা হয়। সো ওয়েবসাইট ডিজাইন যখন করা হয় তখন এটা 72 মোডে রাখা হয়, অথবা আপনি এখানে 150 করে দিতে পারেন এরকম, বাট 72 থাকে মেইনলি, যার জন্য আমরা চেঞ্জ যখন করতেছি দেখেন ওইরকম করে চেঞ্জ হচ্ছে অটোমেটিক্যালি। ক্লিয়ার স্যার? এটা হলো একটা বেসিক তফাৎ। আর RGB CMYK আপনি এখান থেকে কালার মোড চেঞ্জ করতে পারবেন। বুঝা গেছে? RGBরা CMYK চাচ্ছেন, দেখেন এখানে গেলে আমরা যখন ওয়েবে যাচ্ছি এখানে আর কোনো মোডই কাজ করতেছে না, কারণ CMYK এখানে কোনো কাজ নাই, এই জন্য CMYK আসতেছে না। বাট প্রিন্টে যখন আমরা যাচ্ছি সব ধরনের মোডই কাজ করতেছে, RGB, CMYK, ল্যাব কালার, গ্রে সাইকেল, বিট ম্যাপ, এগুলা মনে থাকবে স্যার? আচ্ছা, এখানে আর কিছু নাই, এগুলার প্রয়োজন নাই। সো এই বেসিক তফাৎটা বুঝছেন স্যার? মানে আমরা গিয়ে ধুম করে কাজ করলেই হবে না, এই ক্ষেত্রে আমাদেরকে এই জায়গাগুলা ম্যানুয়ালি কারেকশন করতে হবে। ওকে, গেল। তারপর হলো এগুলো হলো প্রিসেট, আপনি যেই প্রিসেটে যান ওই রকমই দেখাবে এখানে। আর এখানে হলো আর্টবোর্ড, আর্টবোর্ড অপশনগুলো লেটেস্ট ভার্সনগুলোতে আসতেছে, আগের যেগুলো আসছিল ওইগুলোতে কোনো আর্টবোর্ড ছিল না, এখন আর্টবোর্ড রাখা হয়েছে। ওকে স্যার, তো আমরা যদি ক্লিক করি ওকে করি তাহলে দেখেন এরকম চলে আসছে। তো আমরা ইন্টারফেসে গিয়ে এই যে লাইন যেটা আছে এটা আমাদের দরকার নাই, আমরা এখান থেকে এটা ফেলে দিলাম, লাইব্রেরিও আমাদের দরকার নাই, এটা ফেলে দিলাম। এখন এই জায়গা আমরা আমাদের মতো করে সাজাইতে পারি। হ্যাঁ, এগুলো আমরা দেখব একটু পরে, দেখব আরও ডিটেলসে। এখানে গেলে এটা আমরা জানি যে এটাকে আমরা এরকম রাখতে পারি অথবা কলাপস করে রাখতে পারি। বুঝছেন স্যার? ওকে, এই যে জায়গাটা আমরা দেখতেছি দেখেন আমাদের কিসের মতো না, ইলাস্ট্রেটরের মতো না, কিছু বেসিক তফাৎ আছে ওইগুলো নিয়ে আমরা কথা বলবো, এবং কিছু টুল ডিফারেন্ট আছে ওইগুলো নিয়ে আমরা কথা বলবো। আচ্ছা, ফটোশপটাকে ডিজাইন করা হয়েছে কী জন্যে? ফটোশপটা মানে আপনি সব ধরনের ডিজাইন করতে পারবেন, সব ধরনের ডিজাইন আপনি করতে পারবেন, বাট এইটা ডিজিটাল মিডিয়ার জন্য যে ডিজাইনগুলো আছে এইগুলোর জন্য পারফেক্ট। এইগুলোর জন্য আসলে কি করা হয়েছে, ডিজিটাল মিডিয়া বা রাস্তার গ্রাফিক্সগুলো নিয়ে যে কাজগুলো আছে এই কাজগুলো এখানে খুব মজা নিয়ে করা যায়, খুব সহজে করা যায়। ভেক্টর গ্রাফিকও আছে, আমরা সবই দেখব। জি, আমরা সবই দেখব ইনশাআল্লাহ। আর আরেকটা হলো ফটো এডিটিং। ফটো এডিটিংয়ের যত কাজ আছে খুবই স্মুথলি আপনারা এখানে করতে পারবেন। ব্যাকগ্রাউন্ড রিমুভ, রিটাচিং, ম্যানিপুলেশন, এগুলো যেগুলো আছে, অথবা কি বিভিন্ন ধরনের কি করা, এগুলো সব আপনি এখানে খুব সুন্দরভাবে করতে পারবেন। আমরা অনেক জায়গায় দেখি যে কিছু এডিট করা হলে অনেকে বলে যে ফটোশপে এডিট করা, এরকম বলে না কমেন্টে। তো এই ব্যাপারগুলো হলো এখানে। ওকে,
ফটোশপে আমরা যখন এখানে আসতেছিলাম দেখেন কীগুলা এখানে কীভাবে কাজ করবে, শর্টকাটগুলা। আমরা যখন এখানে আসতেছিলাম কিসের, ইলাস্ট্রেটরের, আমরা ওয়ার্ক স্পেস দেখতেছিলাম, তাই না? আর ফটোশপের এটাকে ক্যানভাস বলা হয়, ডকুমেন্ট বা ক্যানভাস বলা হয়, যেখানে আমরা কাজ করব। এই যে সাদা যে জায়গা আছে এটাকে কি বলা হয়? ক্যানভাস বলা হয় বা ইমেজ বলা হয়। আমরা যা করব এইটার মধ্যেই থাকবে, এখানে দেখা যাবে, বুঝতে পারছেন? এখানে থাকবে। ওকে, এর বাইরে আপনি যদি কাজও করেন, দেখেন ইলাস্ট্রেটরে আমরা দেখতে পাইতাম, তাই না? এইখানে নিয়েও আমরা কাজ করতে পারতাম, এখানে নিয়েও আমরা কাজ করতে পারতাম, বাট ফটোশপে এরকম কোনো কি নাই, সুযোগ নেই। মানে আপনি ক্যানভাসের মধ্যে যা তাই, ওই যে আমরা ট্রিম ভিউতে যেরকম দেখি এই ট্রিম ভিউর মতো, মানে যা আপনি করবেন এইখানের মধ্যেই করবেন, বাইরে রাখতে পারবেন, কিন্তু ওই এরকম, বুঝতে পারছেন স্যার? বুঝছেন সবাই? ওকে, তো এইভাবে মানে এই জায়গার মধ্যে আমাদের সব কাজগুলো রাখতে হবে। ওকে, তো ফটোশপের ইম্পর্টেন্ট যে জায়গা হইল বা মজার যে জায়গা হইল সেটা হইল লেয়ার। কি লেয়ার? ফটোশপে খুব জরুরি লেয়ার মেনটেন করা। ইলাস্ট্রেটরে আমরা ওইরকম কি করি নাই, জাস্ট ওইগুলো যখন আমরা কাজ করতেছিলাম পরে ওইগুলোকে গ্রুপ করতেছিলাম, অর্গানাইজ করতেছিলাম। বাট এখানে কাজ করার সময় আপনার লেয়ার মেনটেন করা খুব জরুরি। একটা ইমেজের মধ্যে কাজ করতে যেয়ে আপনার অসংখ্য লেয়ার তৈরি হবে, বুঝতে পারছেন? অসংখ্য লেয়ার তৈরি হবে, আউটপুট আসবে একটা ইমেজ। বুঝছেন কি বলছি? তো লেয়ার নিয়ে কাজ করা এই জন্য মজার বলতেছি, এই জন্য ইন্টারেস্টিং বলতেছি, কারণ লেয়ার নিয়ে যখন আপনি কাজ করবেন তখন কন্ট্রোলটা আপনার ওরকম থাকে। প্রত্যেকটা স্টেপের জন্য আপনি আলাদা আলাদা লেয়ার, এবং লেয়ারগুলো আপনাকে নিয়ে কাজ করতে হয়। বিশেষ করে রাস্টার গ্রাফিক্সে যখন আপনি কাজ করবেন, আমরা প্রথম দিকে রাস্টার গ্রাফিক্সে কী করব, সো লেয়ার আপনাকে এখান থেকে নিতে হবে। লেয়ার নেওয়ার জন্য দেখেন আপনি এখান থেকে প্লাস সাইন আছে, প্লাসে ক্লিক করলে দেখেন লেয়ার চলে আসবে। এখানে আমরা দেখতেছি, ঠিক আমরা একটু বড় করি, এই যে লেয়ার চলে আসছে। আপনি আরেকটা লেয়ার নিলে আরেকটা লেয়ার আসবে। আপনি যদি ডিলিট করে দেন এরকম ডিলিট হয়ে যাবে, অথবা এটাকে সিলেক্ট করে ডিলিট বাটন চাপলেও কী হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। আর এইটা একটা ব্যাকগ্রাউন্ড, মূলত এখানে কোনো কি নাই, কোনো লেয়ার নাই, এটা একটা ব্যাকগ্রাউন্ড আপনাকে ক্যানভাসটা দেখানোর জন্য। বুঝাইতে পারছি স্যার? ওকে, তো টুলগুলো দেখেন, টুলগুলো এখানে প্রায় অনেক টুল আছে আমরা চিনি, আর অনেক টুল আছে এখানে নতুন। সো আমরা একদিনে সব শিখতে পারবো না, শিখতে হলে আমাদের কী করতে হবে, আস্তে আস্তে করে শিখতে হবে, ইলাস্ট্রেটর যেরকম আমরা শিখছি। এখানে আর্টবোর্ডের ব্যাপারটা বলে নেই, আমরা যদি এরকম ডকুমেন্ট নেই, আর্টবোর্ড আপনি যখনই ওয়েবে যাবেন আর্টবোর্ডটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে, বোঝা গেছে? প্রিন্টে গেলে দেখেন আর্টবোর্ডটা সিলেক্ট হচ্ছে না, বাট ওয়েবে যখন যাবেন, কারণ ওয়েবের ব্যাপার ওই যে আমি বললাম এখানে ইউআই ডিজাইনও করা হয়, তখন ভিন্ন ভিন্ন আর্টবোর্ডের মধ্যে কাজ করতে হয়। ওকে, আর্টবোর্ড যখন আপনি নেবেন দেখেন আর্টবোর্ড সহ এটা চলে আসবে, এই যে দেখেন আর্টবোর্ড 1। তো আপনি এখানে গিয়ে দেখেন একটু জুড়ে ধরলে এই আর্টবোর্ড টুলটা চলে আসবে। এখানে গিয়ে আপনি ক্লিক করেন, যদি ধরেন এইটার মধ্যে ক্লিক করলেও আপনি স্বাভাবিকভাবে, আমি দেখাই, স্বাভাবিকভাবে যদি আমরা কিসের মধ্যে থাকি, মুভ টুলে থাকি, এখানে বাই দ্য ওয়ে আমরা ফটোশপে ইলাস্ট্রেটরে কি দেখতাম, প্রথম টুলটা কি, সিলেকশন টুল। এইখানে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট হলো মুভ টুল, এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট কি, মুভ টুল। এটা খেয়াল রাখবেন, এই যে এটা মুভ টুল। মুভ টুলে গেলে আমরা যদি আর্টবোর্ডের মধ্যে লেখার মধ্যে ক্লিক করে, তাহলে দেখেন চতুর্দিকে প্লাস সাইন আসতেছে, আমরা এইদিকে নিতে পারি, আমরা এইদিকে নিতে পারি, এরকম করে আমরা অনেকগুলো আর্টবোর্ড এখানে নিতে পারি, বুঝতে পারছেন স্যার? আমরা চাইলে আর্টবোর্ড টুলে গিয়ে ক্লিক করে ইলাস্ট্রেটরের মতো ড্রাগ করে আর্টবোর্ড আমরা বানাইতে পারি, বুঝা গেছে স্যার? এটা বানানো যদি থাকে ওইগুলোর মধ্যে আমরা এডিটও করতে পারবো, এই যে দেখেন, বুঝতে পারছি স্যার? এবং উইথ এবং হাইট আমাদের এখানেও দেখাচ্ছে, ব্যাকগ্রাউন্ডটা কোন কালারের হবে আপনি এখান থেকে নিতে পারেন। ওকে, আর আপনি চাইলে এখানে ওই যে প্রিফিক্স যেগুলো সাইজগুলো আছে, আপনি যে কোনো সাইজ এখান থেকে নিতে পারেন। আশা করি আমি ব্যাপারটা বুঝাতে পারছি আপনাদের। যে কোনো সময় ডিলিট করা
এটা ধরে আপনি ডিলিট করে দিতে পারবেন, ডিলিট বাটন দিয়ে এটা ডিলিট হয়ে যাবে। বুঝতে পারছি স্যার? এবং আর্টবোর্ডে যখন আপনি কাজ করবেন তখন ধরেন আমরা এখানে কাজ করতেছি, এইটা এখান থেকে চলে যাবে, বাট আর্টবোর্ডে যদি আপনি নিয়ে যান তাহলে এই আর্টবোর্ডে চলে আসবে। স্যার স্যার এই আর্টবোর্ড থেকে এই আর্টবোর্ডে মনে থাকবে স্যার? ওকে, এখানে আমাদের যে লেয়ারের ব্যাপারটা বললাম, লেয়ারের আরও ব্যাপার আসবে। যেমন ধরেন প্রথমে আসেন আমরা মার্কি টুল নিয়ে কথা বলি। মার্কি টুল এইগুলোকে কী বলা হয়? মার্কি টুল। আমরা এইটাকে আসলে মার্কি টুল না বলে সিলেকশন টুল বলতে পারি। বেশিরভাগ ক্ষেত্রেই আমি বলবো এই সিলেকশন, ওই সিলেকশন, ওই সিলেকশন। ঠিক আছে স্যার? তো সিলেকশন টুলে গেলে আপনি দেখেন রেক্টেঙ্গেল, ইলিপ্টিক্যাল, সিঙ্গেল রো, সিঙ্গেল কলাম। এটা আমরা যদি রেক্টেঙ্গেলে যাই, দেখেন আপনি এরকম একটা একটা সিলেকশন তৈরি করতে পারবেন। এটা দিয়ে আপনি মাপতেও পারবেন। কোনো একটা জিনিস মাপার জন্য আপনার দরকার পড়লো যে এখান থেকে এখানে কতটুকু আছে আমার। মার্কি টুল মানে কি? মার্কি মানে কি? মাপ যোগ করার জন্য। হ্যাঁ, তা আপনি এরকম মাপ যোগ করতে পারবেন। এগুলা অন্য পারপাসে কাজে লাগে, মাপ যোগ করার জন্য। আর আমরা মূলত এখানে কাজ করব সিলেকশন তৈরি করার জন্য। মনে করেন আমি এরকম একটা সিলেকশন তৈরি করলাম, এখন আমাকে এই জায়গার মধ্যে কালার দেওয়ার প্রয়োজন পড়লো। সো কালার দেওয়ার জন্য আমরা চলে যাব এডিট থেকে ফিল থেকে এইখানে এসে আমরা যদি দেখেন ফোরগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড, কালার, 3টা কালার আছে, তাই না? ফোরগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড আমরা সাধারণত এখানে যে কালারগুলো দেখি ইলাস্ট্রেটরে, কি এগুলোর নাম? জি, এই যে এইগুলা কী কালার? হ্যাঁ, কালারগুলো। আর একটা হলো স্ট্রোক। এখানে ব্যাপারটা অন্যরকম। এখানে এইটা হবে ফোরগ্রাউন্ড কালার, এটা হবে ব্যাকগ্রাউন্ড কালার। কি কালার? হ্যাঁ, ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড। উপরে যেটা ফোরগ্রাউন্ড, নিচে যেটা ব্যাকগ্রাউন্ড। আমরা ধরেন এখানে গিয়ে ক্লিক করলে দেখেন কালার পিকারটা চলে আসবে। এখানে জাস্ট ক্লিক করলেই কালার পিকারটা চলে আসবে। আপনি যে কোনো কালার এখান থেকে সেট করতে পারবেন। মনে করেন এই কালার নিলাম আমরা, ওকে। তো আমরা এইখানে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডের জন্য আরেকটা কালার নিলাম, মনে করেন এটা। এখানে আমি এটার মধ্যে কালার দেব। এডিটে গেলাম, গিয়ে ফিল অথবা শিফট F5 আসলাম। এখানে আমরা যদি ফোরগ্রাউন্ড দিতে চাই, ফোরগ্রাউন্ড কালারটা এরকম ক্লিক করলাম, এই যে, তারপর দেখেন ফোরগ্রাউন্ডের কালারটা অ্যাপ্লাই হয়ে গেছে। আমি যদি আরেকটাতে যাই, গিয়ে আমি ব্যাকগ্রাউন্ড কালার দিতে যাচ্ছি, এডিটে গেলাম, গিয়ে ফিল থেকে বললাম ব্যাকগ্রাউন্ড কালার, দেখেন ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছে। আরেকটা কি করলাম, সিলেকশন করলাম, যদি যাই ফিল, এবার আমি বললাম কালার, মানে এখন আমি ইচ্ছা মতো কালার দিতে পারবো, না ফোরগ্রাউন্ড না ব্যাকগ্রাউন্ড, আমি ওখান থেকে চুজ করে কালারটা দিতে পারবো। বুঝতে পারছি স্যার? ওকে, কন্ট্রোল ডি হইল ডিসিলেক্ট, D4 ডিসিলেক্ট। কন্ট্রোল ডি দিলে ডিসিলেক্ট হয়ে যাবে। এই শর্টকাটগুলো মনে রাখেন, খুবই ইমার্জেন্সি, খুবই হ্যান্ডি এগুলা, কারণ এগুলো আপনার কাজকে সহজ করে দেবে। ওকে, এখন আমরা দেখেন এইখানে আসছি, 3টা কাজ করছি আমরা, তাই না? এখন যদি আমি এগুলোকে নাড়াচাড়া করতে চাই, দেখেন নড়তেছে না, নড়তেছে না, কারণ হলো ব্যাকগ্রাউন্ডটা তালা দেয়া। তো আমি যখন এরকম করতেছি, আমাকে নোটিশ দিতেছে যে ব্যাকগ্রাউন্ডটাকে আমরা চাইলে কনভার্ট করে লেয়ার বানায় ফেলতে পারি। বুঝতে পারছেন? আমরা এখানে যদি ক্লিক করি, তাহলে দেখেন এটা লেয়ার হয়ে গেছে, দেখতেছেন? এবং আমরা যদি এখন নাড়াই, সবগুলো একসাথে নড়তেছে। হ্যাঁ, এটুক বুঝাই নেই, এটা বুঝছি স্যার আমরা, যে সবগুলা কি হচ্ছে, একসাথে নড়তেছে। এর কারণ কি? এর কারণ হইলো আমরা এখানে কোনো লেয়ার নাই, যার কারণে সবগুলা নড়তেছে। তো আমরা নামাজ পড়ে এসে বাকিটা ইনশাআল্লাহ দেখব। আচ্ছা, তো আমরা দেখতেছিলাম যে এখানে কালার আমরা করতে পারছি, কিন্তু 3টাকে আলাদাভাবে আমরা নাড়াচাড়া করতে পারতেছি না। বুঝতে পারছেন? আমরা যখন নাড়াচাড়া করতে যাচ্ছি, তো বলতেছে যে এটা লক করা, স্যার লক করা, বুঝে গেছে? এখন তাইলে আমরা এগুলোকে কীভাবে নাড়াচাড়া করতে পারি? আমরা এখানে যে ভুলটা করছি, আমরা যদি প্রত্যেকটা স্টেপে লেয়ার নিতাম, তাহলে আমাদের এই সমস্যাটা হইতো না। আমি যদি Ctrl Z দিয়ে ফেরত যাই,
দেখেন আমি একটা স্টেপ নিছি, একটা সিলেকশন এখানে তৈরি করছি, এখানে গিয়ে একটা লেয়ার নিছি, আপনি আগে নিতে পারেন পরে নিতে পারেন, অসুবিধা নাই। তারপর আমি এখানে গিয়ে দেখেন কালার অ্যাপ্লাই করলাম, ফিল এখান থেকে ফোরগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করলাম। ক্লিয়ার স্যার? আর একটা এখানে সিলেকশন নিলাম, এবার আমরা আরেকটা লেয়ার নিলাম, এখন ব্যাকগ্রাউন্ড কালার। শর্টকাটটা লিখে ফেলেন, ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডের আমরা যদি অল্টার চেপে ব্যাক স্পেস অথবা ডিলিট দেই, অল্টার চেপে ব্যাক স্পেস অথবা ডিলিট দিলে কি আসবে? ফোরগ্রাউন্ড কালার আসবে। ওকে স্যার? আর আমরা যদি কন্ট্রোল চেপে ব্যাক স্পেস অথবা ডিলিট দেই, বাটন চাপি, তাহলে ব্যাকগ্রাউন্ড কালারটা আসবে। মনে থাকবে তো সবাই? কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট। ওকে, তারপর এবার দেখেন আমরা লেয়ার একটা নিলাম, তারপর সিলেকশন করলাম, কারণ আমি প্রতিবার সিলেকশন করার পরে লেয়ার নিচ্ছি। আপনারা ভাববেন মনে হয় এটা এভাবেই, বুঝে গেছে? মানে আগে পরে যে কোনো সময় আমরা নিতে পারি। ওকে, সো আমরা এখানে একটা কালার অ্যাপ্লাই করে দিলাম, ধরেন যে কোনো একটা কালার এখানে অ্যাপ্লাই করে দিলাম। অনেকক্ষণ ধরে আপনারা চারজনকে চার কোনায় বসাবো, ওই তো কথা। একটা নিয়ে পরামর্শ করতে গিয়ে আরো দুইটা খেয়াল করতেছেন না, চলে যাচ্ছে, বুঝলেন কি? এই যে দেখেন এখন আমরা লেয়ার নিলাম, নিয়ে এই কালারটা অ্যাপ্লাই করে দিলাম। ক্লিয়ার স্যার? ডিসিলেক্ট করব কিভাবে? কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি দিলে ডিসিলেক্ট। ওকে, এইবার দেখেন আমরা যদি মুভ টুলে যাই, আমরা জানি মুভ টুলের কাজ কি? মুভ করা, সিলেক্ট করা, এগুলা। হ্যাঁ, তো আমরা যদি মুভ টুলে যাই, তাহলে দেখেন যেই লেয়ারে আসি আমরা, এই যে দেখেন এই লেয়ারে আসি, এখানে গিয়ে যদি আমরা ক্লিক করি, দেখেন নড়তেছে। আবার যদি আমরা এই লেয়ারে যাই, গেলে দেখেন নড়তেছে, এই লেয়ারে যাই, নড়তেছে। এখন আমরা যেই লেয়ারে আছি, এখানে যত জায়গায় আমরা ক্লিক করি না কেন, যে কোনো জায়গায় পুরো লেয়ারটাই নড়তেছে, তাই না? আবার এটাতে যাওয়ার জন্য আমাদের এটাতে যাইতে হচ্ছে, এরকম। বেসিক্যালি কিন্তু এই যে সাদা জায়গায় কিছু নাই, আমরা যদি আই অফ করি, দেখেন এখানে কিছুই নাই, বুঝছেন কি বলছে? এই জায়গাটা খালি, এই লেয়ারের শুধুমাত্র এই জায়গার মধ্যেই পিক্সেল আছে। আচ্ছা, এই সফটওয়্যারটা কি বেস বলছিলাম আপনাদের? জি, আমরা যে ইলাস্ট্রেটর যে সফটওয়্যার, ওইটা কি বেস? জি, ভেক্টর বেস সফটওয়্যার। বুঝে গেছে? প্রত্যেকটা সফটওয়্যারকে একটা বেসের কি করে তৈরি করা হয়েছে, এরকম। এটা হলো রাস্টার বেস সফটওয়্যার, বুঝতে পারছেন? রাস্টার বেস সফটওয়্যার। যাই হোক, এই যে দেখেন পিক্সেলগুলো এইখানে আছে, এই পিক্সেলগুলো এখানে আছে, শুধুমাত্র কালার এখানে আছে, আর কিছু নাই। বুঝতে পারছি স্যার? আর আমরা দেখেন এই লেয়ারে যেখানে থাকি ওইটা সিলেক্ট হচ্ছে, বাট আমি চাইলাম যেই কালারে আমি ক্লিক করব ওইটা নড়বে, আমি এখানে গিয়ে চেঞ্জ করব না। এই যে দেখেন এখানে অটো সিলেক্ট দেয়া আছে, দেখতেছেন? এই অটো সিলেক্ট যদি আমরা অন করে দেই এখানে, তাহলে দেখেন আমি এইটাতে ক্লিক করলে এটা নড়বে, এটাতে ক্লিক করলে এটা নড়বে, এটাতে ক্লিক করলে এটা নড়বে। এখানে ক্লিক করলে কিছুই নাই, কারণ এখানে কোনো লেয়ার আছে, কোনো কাজ আছে, কিচ্ছু নাই। এখানে ধরলে দেখেন, বুঝতে পারছি স্যার? ক্লিয়ার? ওকে, এখান থেকে লেয়ার আমরা কিভাবে সিলেক্ট করতে পারি? একটার বেশি দুইটা যদি সিলেক্ট করতে হয়, কন্ট্রোল চেপে আরেকটাতে ক্লিক করলাম, সিলেক্ট হইলো, কন্ট্রোল চেপে আরেকটাতে ক্লিক করলাম, সিলেক্ট হইলো। মাঝখানেটাকে সিলেক্ট করতে চাইলাম না, কন্ট্রোল চেপে আবার ক্লিক করলাম, ওটা ডিসিলেক্ট হয়ে গেল। আবার একসাথে যদি সবগুলো লেয়ারকে সিলেক্ট করতে চাই, যা আছে এখানে, ধরেন আমরা এইটা এবং শেষ পর্যন্ত যেটা আছে বা যেই পর্যন্ত আমি সিলেক্ট করতে চাচ্ছি, শিফট চেপে ওইটাতে গিয়ে ক্লিক করলে ওটার মাঝখানে যত লেয়ার আছে তত সিলেক্ট হয়ে যাবে। ক্লিয়ার স্যার? ওকে, আমরা এখান থেকে দেখেন এই লেয়ারটাকে আমরা কপি করতে চাইলাম, সিম্পলি আপনি নিয়ে এসে যদি এই লেয়ারের উপর ছেড়ে দেন, তাহলে দেখেন এটা কপি হয়ে গেছে। বুঝতেছেন স্যার? একটা। আরেকটা হইলো আপনি যদি কন্ট্রোল জে দেন, কন্ট্রোল জে দিলে যে লেয়ারে আছেন বা যতগুলো লেয়ারে আছেন ওটা কি হয়ে যাবে? কপি হয়ে যাবে। বুঝতেছেন স্যার? ওকে, এইখানে আমরা ধরতেছিলাম কন্ট্রোল চেপে, বাট আপনি যদি এইখানে ধরতে চান একটার বেশি দুইটা, তাহলে আপনাকে শিফট চেপে ধরতে হবে। বুঝতেছেন স্যার?
তার মানে এখানে আমরা কন্ট্রোল চেপে ধরবো, আর এখানে ধরতে হলে আমাদের শিফট চেপে ধরতে হবে। আর সবগুলো যদি সিলেক্ট করতে চাই তাহলে এইরকম করে ড্র্যাগ করব, সবগুলো সিলেক্ট হয়ে যাবে। বুঝছেন স্যার? ওকে, সবগুলো সিলেক্ট হয়ে গেছে লেয়ার। ওকে, এখন লেয়ার আমরা ধরেন এটাকে উপরে নিতে চাই, ধরে এরকম ছেড়ে দিলে আমরা ইলাস্ট্রেটরে যেরকম, বুঝা গেছে? দেখেন এটা উপরে চলে আসছে, এটাকে নিতে চাই, নিচে দিতে চাই, নিচে দিয়ে দিতে পারবো। ওকে, আচ্ছা, এইগুলো আমরা শর্টকাট এই যে থার্ড ব্র্যাকেট স্টার্টিং এবং এন্ডিং ওইগুলো দিয়ে উপর নিচ করতে পারি। ওকে স্যার? আর যদি আমরা কন্ট্রোল চেপে শিফট চাপি তাইলে একদম উপরে অথবা একদম নিচে নিয়ে আসতে পারি। ওকে স্যার? এটা ইলাস্ট্রেটরের মতো এখানে কি থাকবে, মনে থাকবে এগুলা? ওকে, আপনি সিলেকশন যখন তৈরি করবেন, যা কিছু করবেন ওই সিলেকশনের মধ্যে হবে। বুঝা গেছে স্যার? যেমন ধরেন আমি এটা সিলেক্ট করে কোন লেয়ারে আছি? গ্রিন লেয়ারে আছি। এখন যদি আমি ডিলিট বাটন দিয়ে দিই তাহলে দেখেন সিলেকশন যত জায়গায় আছে ওই জায়গার মধ্যে যত পিক্সেল আছে সবগুলোকে ডিলিট করে দিচ্ছে। এখানে যেহেতু কোনো পিক্সেল নাই, কোনো কিছু ডিলিট হয় নাই। বুঝছেন স্যার? কন্ট্রোল জেড দিয়ে ফেরত আসলাম। এখন আমি এটা সিলেক্ট করে যদি এই লেয়ারে থাকি এবং ডিলিট বাটন চাপি, কিছু ডিলিট হচ্ছে না, কারণ ওই লেয়ারে এই জায়গার মধ্যে কিচ্ছু নাই, তো কি ডিলিট হবে? বুঝা গেছে স্যার? এবার আমি যদি এই লেয়ারের এই জায়গার মধ্যে কালার দিতে চাই, দেখেন আমি ঠিকই কালার দিয়ে দিতে পারতেছি। কোথায় কালার আসছে? ওই লেয়ারের, দেখেন দুটো একসাথে আছে। বুঝা গেছে? একই লেয়ারের মধ্যে দুইটা কালার পড়ছে। মনে থাকবে স্যার? এই জিনিসগুলো মনে থাকবে? ওকে, এবার আসেন আমি সবগুলো ধরে মনে করেন একটা গ্রুপ করে ফেলতে চাচ্ছি। কন্ট্রোল জি দিলে গ্রুপ হয়ে যাবে, অথবা ধরে যদি আমরা এই ফোল্ডারের মধ্যে দেই তাইলেও গ্রুপ হয়ে যাবে। বুঝতে পারছেন? আই অফ করে এখানে রেখে দিলাম। ওকে, এবার আসেন এই সিলেকশন টুলের মধ্যে আরও কিছু জিনিস আছে, এগুলা আমরা দেখি ইমেজের মাধ্যমে। আমরা সাধারণত এখানে আজকে ব্যাকগ্রাউন্ড রিমুভ প্র্যাকটিসের মাধ্যমে আমরা সিলেকশন টুলগুলো ভালো করে শেখার চেষ্টা করব। ওকে, ফার্স্ট অফ অল আসেন আমরা বেশিরভাগ সময় লোগোর মধ্যে লোগো নিয়ে একটু সমস্যায় পড়ি, যে কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, কীভাবে কী করব, তাই না? এরকম। সো ধরেন প্রথমে আসি সিম্পল ব্যাকগ্রাউন্ড। এই যে আস্তে আস্তে আমরা প্রথম দিকে এগুলোই শিখব। এখানে যদি আমি এটাকে নিয়ে আসি, দেখেন আমি এখানে ছেড়ে দিলে এই ডকুমেন্টে চলে আসবে, আর আমি যদি নিয়ে এখানে ছাড়ি তাহলে কি হবে? আরেকটা ট্যাবে ওপেন হবে। কি হবে? আরেকটা ট্যাবে ওপেন হবে। এই ট্যাবে ওপেন হইলেও আমি এটাকে নিয়ে আসতে পারি, আমাদের যে ডকুমেন্ট আছে এখানে নিয়ে এনে ছেড়ে দিতে পারি। ব্যাপারটা বুঝছেন স্যার? ওকে, এখন আমরা সিলেক্ট করতে চাচ্ছি এটাকে সিলেক্ট করার মানে ব্ল্যাক যে অংশটা আছে এটা আমাদের লোগো, যেহেতু এটা নেগেটিভ স্পেসে আছে। হ্যাঁ, ওইটা তো ওইখানেই আছে, কপি হয়ে আসছে। হ্যাঁ, যখন আমরা নিয়ে আসবো আরেকটা কপি হয়ে যাবে। ওকে, তো আমরা এখন এটাকে সিলেক্ট করতে হইলে এই যে মার্কি টুল আছে, এই মার্কি টুলটাকে আমি বলছিলাম না আমরা সিলেকশন টুল হিসেবে কি করতে পারি। ধরেন আমরা এখন স্কোয়ার দিয়ে এটাকে সিলেক্ট করতে পারবো, বা রেক্ট্যাঙ্গেল দিয়ে আমরা সিলেক্ট করতে পারবো না। আমরা সার্কেল দিয়ে সিলেক্ট করতে পারবো। হ্যাঁ, একটা পর্যায় পর্যন্ত আমরা সার্কেল দিয়ে সিলেক্ট করতে পারবো। দেখেন একটা পর্যায় পর্যন্ত আমরা সার্কেল দিয়ে এটাকে সিলেক্ট করতে পারবো, রাইট? দেখেন আমি শিফট চাপছিলাম এতক্ষণ, আমরা জানি শিফটের এবং অল্টার শিফটের কিটা কি। একটা পর্যায় পর্যন্ত আমরা এটা করতে পারবো, বাট এইগুলো আমরা করতে পারবো সিলেক্ট এটা দিয়ে পারবো না। এই জন্য দেখেন এইটারও আরও কিছু অপশন আছে। এখানে দেখেন লেসো টুল আছে। প্রথমে আমরা পাইলাম কি রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল, ইলিপ্টিক্যাল মার্কি টুল, আরেকটা কি সিঙ্গেল রো সিঙ্গেল কলাম। আর এখানে গেলে আমরা পাবো লেসো টুল, পলিগনাল লেসো টুল, ম্যাগনেটিক লেসো টুল। সো প্রথমে লেসো টুলে আসি। লেসো টুল এই যে দেখেন আপনি এসে এরকম সিলেকশনটা করলেন, অনেক ঝামেলা, তাই না? আমাদের পারফেক্ট সিলেকশন হয়েছে? পারফেক্ট সিলেকশন হয় নাই। এখন এগুলোর মধ্যে আমরা অ্যাড মাইনাস করতে পারি। অ্যাড মাইনাস এই যে দেখেন এখানে অপশন আছে। আমি যদি গিয়ে এখন ক্লিক করি তাহলে দেখেন আগেরটা চলে গেছে,
বুঝতেছেন? আমি কন্ট্রোল জেড দিয়ে ফেরত আসলাম, বুঝে গেছে স্যার? আমি যখন এটাকে ক্লিক করলাম কি হইলো, আগেটা চলে যাচ্ছে, বাট আমরা চাচ্ছি এই জায়গাটাকে কাটবো। এই ক্ষেত্রে আমরা এখানে চলে যাব যে সাবস্ট্রাকে গিয়ে এই জায়গাটাকে আমরা এরকম করে দিলাম, দেখেন এই জায়গাটা বাদ দিয়ে দিছে, বুঝছেন স্যার? ওকে, তারপর আমরা এই জায়গাটাকে অ্যাড করতে যাচ্ছি। সো অ্যাডে গেলাম, এই জায়গাটা সিলেক্টেড আছে, দেখেন এই জায়গা থেকে গিয়ে আমরা সুন্দর করে এইভাবে এনে এখানে ছেড়ে দিলাম, দেখেন এই জায়গাটা অ্যাড হয়ে গেছে, যেটা আমার বাদ পড়ে গেছিল ওই জায়গাটা অ্যাড হয়ে গেছে, বুঝতেছেন স্যার সবাই? ওকে, এরকম অ্যাড হয়ে গেল। এই জায়গায় আমার মাইনাস হবে, আমি এখানে গেলাম সাবস্ট্রাক্ট, বাইরে থেকে এরকম বাদ দিয়ে দিলাম। সো আমাদের ভিতরে যদি আমরা অ্যাড করতে চাই তাহলে আমরা প্লাস থেকে শুরু করব, মানে যেখানে আমাদের সিলেক্ট আছে ওইখান থেকে শুরু করে বাইরের অংশটা আমরা এরকম, এইখানে দেখেন যেহেতু এটা অলরেডি সিলেকশনে আছে, তো এখানে আপনার হাত কাঁপলেও কিছু হবে না, বাট বাইরের অংশটা আপনাকে ভালোভাবে এই জায়গাটা আপনার ভালোভাবে নিতে হবে, এখানে ছেড়ে দিলে হবে। ক্লিয়ার স্যার? সেম ওয়ে আমরা যখন কোনো কিছুকে বাদ দিতে চাইবো, যেমন এই জায়গায় আমরা বাদ দিতে যাচ্ছি, সাবস্ট্রাক্টে গেলে এখান থেকে এসে আমরা দেখেন এরকম করে বাদ দিয়ে দিতে পারি। বুঝে গেছে স্যার? এটা বুঝছেন? ওকে, এই হইলো দুইটা সিলেকশন। এখন এটা শর্টকাটটা বলে দেই, প্লাস মাইনাস আমরা কিভাবে এটা প্লাস করব মাইনাস করব। আমরা যদি সিলেকশন টুলে থাকি এই জায়গায়, আমরা যদি শিফট চাপি, দেখেন এটা প্লাস সাইন হয়ে গেছে, তার মানে এখন অ্যাড হবে। শিফট চাপলে কি হবে, এটা অ্যাড হবে, প্লাস হবে। দেখেন যে জায়গায় আপনার দরকার এরকম প্লাস করে দিলেন। ওকে, আর আপনি যদি মাইনাস করতে চান তাহলে অল্টার চাপবেন, অল্টার চাপলে দেখেন মাইনাস বাটন চলে আসছে, মাইনাস করে দিলেন। বুঝতে পারছি স্যার? ক্লিয়ার? এটা গেল লেসো টুলের কাজ। ওকে, লেসো টুলের কাজ এইভাবে আমরা করলাম, কন্ট্রোল জেড দিয়ে ডিসিলেক্ট করে দিলাম। আমাদের এইখানে ধরেন এই সিলেকশনটা আমাদের লেসো টুল দিয়ে করা লাগবে না, এটা আমরা দেখেন ইলিপ টুল দিয়ে খুব সহজেই করে ফেলতে পারতেছি, তাই না? করা যাচ্ছে না? খুব সহজেই করা যাচ্ছে। ওকে, এই গেল। এখন কোনো মানে এই সবগুলা টুলই কাজ করবে কি, একত্রে কাজ করবে এটাকে সিলেকশন করার জন্য। এখন যেটা দিয়ে আপনি সহজ হয় ভালো হয় ওইটা দিয়ে আপনি করবেন। একটা তো আমরা দেখলাম কিভাবে করে, আরেকটা হইলো এই লেসো টুলটা হলো ইচ্ছা মতো ফ্রি হ্যান্ড, আর এটা হলো যদি গোলাকৃতির কিছু করতে চান, আর এটা হলো যদি রেক্ট্যাঙ্গেল কোনো কি সিলেকশন আপনি করতে চান, এইগুলা তফাৎগুলা এই। আরেকটা হলো পলিগন লেসো টুল। পলিগন লেসো টুলের কাজ কি, কর্নার নিয়ে কাজ করে, বুঝা গেছে? আমরা যদি কি বলে ধরুন কোন আছে এরকম যে সিলেকশনগুলা, এইগুলা যদি আমরা সিলেকশনে কি করতে চাই, ধরেন এরকম কিছু আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যাচ্ছি, তখন আমরা এই পলিগন লেসো টুল নিয়ে কাজ করব। এই দেখেন পলিগন লেসো টুল, এটা কি করবে, আপনি ক্লিক করলেন পয়েন্ট শুরু হবে, রাফ সিলেকশন করতেছে, হ্যাঁ, কারণ সময় কাভার দিতে হবে। আপনারা কি করতে হবে, যখন আমরা এগুলা সিলেক্ট করব তখন কি করতে হবে, জুম করে কাজ করতে হবে। আমি রাফ করে জাস্ট ব্যাপারটা বোঝানোর জন্য। দেখেন এখানে আমাদের কি করতে হবে, যেহেতু কর্নার এগুলা, তাই না, খুব সহজেই সিলেক্ট হয়ে গেছে না, খুব সহজে। এখানে আমরা না তো রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে করতে পারতাম, না ইলিপ্টিক্যাল দিয়ে করতে পারতাম, লেসো টুল দিয়ে তো বিরাট ঝামেলা হয়ে যেত, তাই না? এই যে দেখেন এইসব ক্ষেত্রে আমরা এরকম নিয়ে নিতে পারবো। এই ক্ষেত্রে আপনার যদি এইখানে বাদ দিতে হয় কোনো জায়গা, এ দেখেন আমি এখান থেকে এই জায়গাটাকে বাদ দেব, আমি অল্টার চেপে দেখেন বাদ দিয়ে দিছে, বুঝতে পারছেন স্যার? এখন আপনি এই বাদ দেওয়াটা অন্য টুল দিয়েও করতে পারেন, লেসো টুল দিয়েও করতে পারেন, মানে এক টুল দিয়ে যে সব কাজ করতে হবে এখানে আর কোনো টুল ইউজ করা যাবে না, ব্যাপারটা এরকম না, বুঝছেন স্যার? সো পলিগন লেসো টুলের কাজ বুঝছেন স্যার?
ওকে, এটা করার পর আমরা দেখছিলাম যে সিলেকশনের ভিতরে যা আছে তাই হবে, আর কোনো মানে সিলেকশনের ভিতরে যা আছে আমরা যদি কোনো অ্যাকশন নেই এখন ওইটা হবে। কালার দিলে সিলেকশনের ভিতরে হবে, কপি করলে সিলেকশন, ডিলিট করলে সিলেকশনের মধ্যে। বুঝা গেছে স্যার? আমরা যদি ধরেন এরকম এটাকে ধরে এবার কন্ট্রোল জে দেই, কন্ট্রোল জে দিলে দেখেন কপি হচ্ছে। কোন জায়গায় কপি হয়েছে? সিলেকশনের ভিতরে যা ছিল ওইগুলা কপি হয়েছে। আমরা যদি এটাকে আই অফ করে দেই তাহলে দেখেন এটার ব্যাকগ্রাউন্ড বলে আর কিছু নাই। বুঝছেন কি বলছি? এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। অবভিয়াসলি এগুলা পারফেকশনের ব্যাপার। আপনি একটু সময় নিয়ে জুম করে যখন কাজ করবেন এই জিনিসগুলো আপনাদের পারফেক্ট হবে। এইবার আমরা অন্য কোনো ব্যাকগ্রাউন্ডে এটাকে রাখতে চাই। নিচে আর একটা লেয়ার নিলাম, ধরেন একটা লেয়ার নিলাম এইখানে, এই লেয়ারের উপর মনে করেন আমরা ফোরগ্রাউন্ড কালারটা এখানে দিয়ে দিলাম। বুঝছেন স্যার? তো আমরা এরকম করে এগুলার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো। আশা করি আমি বুঝাতে পারছি যে পলিগন লেসো টুল কোথায় কাজে লাগবে। ওকে স্যার, এবার যাই আমরা কথা বলি অন্য যে টুল আছে ম্যাগনেটিক লেসো টুল। এই ম্যাগনেটিক লেসো টুলের কাজ কি? ম্যাগনেটের মতো কাজ করে। দেখেন আপনি জাস্ট এক জায়গায় গিয়ে ক্লিক করেন, তারপর দেখেন এটাকে নিয়ে যান। ধরেন এই জায়গায় আসবো, আর একটা ক্লিক করলাম, আমি কিন্তু আর কোথাও ক্লিক করতেছি না, জাস্ট এটার এইজের মধ্যে আমরা কি করতেছি, দেখেন এটা সিলেকশন হয়ে গেল। সিলেকশন হয়ে গেছে না? আমরা যদি এখন কন্ট্রোল জে দেই কি কপি হবে? শুধুমাত্র ওই অংশটা কপি হয়ে গেছে। বুঝতেছেন স্যার? আমরা এরকম করে এই অংশটাও যদি আমাদের কপি করার প্রয়োজন পড়ে, আমরা দেখেন আমি একটু স্পিডে যাই। আমরা আজকে যা শিখবো, এই যে দেখেন অনেক আগে চলে আসছে, কি করব? তো ব্যাক স্পেস দিলে এটা চলে যাবে। বুঝা গেছে? ব্যাক স্পেস দিলে এটা পিছনে যাইতে থাকবে, স্টেপগুলো পিছনে যাইতে থাকবে। এখন এমন হইতে পারে আপনি এরকম হারায় গেছেন, বুঝছেন? এরকম হারায় গেছেন, এখন কি করবেন? আপনি খুঁজে পাচ্ছেন না, কি করবেন? এখানে গিয়েও কাজ হচ্ছে না, এখানে গিয়েও কিছুতেই কাজ হচ্ছে না, মাথা নষ্ট হয়ে যাবে না? এই ক্ষেত্রে আপনারা কি করবেন? কন্ট্রোল চেপে এন্টার দেবেন, তো ওই সিলেকশনটা তৈরি হয়ে যাবে। কন্ট্রোল ডিসিলেক্ট দিয়ে আবার নর্মালে চলে আসবেন। বুঝতে পারছেন স্যার? পারা যাবে? সো দেখেন আমরা যদি রাফ সিলেকশন করি, এগুলাই একমাত্র ব্যাকগ্রাউন্ড রিমুভের কি না, টুল না। এগুলা প্রাথমিক, একদম প্রাথমিক লেভেলের যে টুলগুলো আছে না, এই প্রাথমিক লেভেলের টুলগুলো আছে, টুলগুলো হলো এগুলা। সো আমরা ম্যানুয়ালি ব্যাপারগুলো ভালো করে দেখি, পরে আমরা দেখব আসলে। দেখেন এখন যদি আমরা এই লেয়ারে কিছুই নাই, এই লেয়ারে আসতে হবে আমাদের, তারপর কন্ট্রোল জে দিলে দেখেন এখন আমরা এটা বন্ধ করলে দুইটাই আমরা কি করে ফেলছি, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিছি। এটা যদি উঠায় দেয় দেখেন ব্যাকগ্রাউন্ড থেকে রিমুভ হয়ে গেছে। বুঝা গেছে স্যার? সেটা আমরা বুঝলাম ম্যাগনেটিক লেসো টুল কাজ করে কিভাবে। এবার আসেন আমি এই লেয়ারগুলো ফেলে দেই। ওকে, এইবার আসেন তার পাশে আরেকটা টুল আছে যেটাকে বলা হয়, এইটাতে আমরা পরে আসতেছি, প্রথমটাতে আমরা যাই। এটাকে বলা হয় কুইক সিলেকশন টুল। বুঝা গেছে? কুইক সিলেকশন টুলে গেলে, ওকে, কুইক সিলেকশন টুলে গেলে আমরা যেটা করতে পারবো, কুইক সিলেকশন টুলে আসলেই আমরা ওই ব্রাশটা চলে আসে। ব্রাশ আছে না, এই যে ইলাস্ট্রেটর আমরা দেখছিলাম না ব্রাশ, এই যে ব্রাশ, এই ব্রাশটা ছোটো বড়ো ইলাস্ট্রেটরে আমরা কীভাবে করতাম? ব্রাশ, এই যে ব্রাশটা ছোটো বড়ো করতেছি আমরা কীভাবে? থার্ড ব্র্যাকেট স্টার্টিং এবং এন্ডিং, মনে আছে? থার্ড ব্র্যাকেট স্টার্টিং এবং এন্ডিং। ওকে স্যার? ওকে, এটা কি করবে? এটা দেখেন আমরা গিয়ে এটা ধরে এরকম ক্লিক করলাম, দেখেন পুরোটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমাদের প্লাস দরকার, এখানে গিয়ে ক্লিক করলাম, দেখেন পুরোটা সিলেক্ট হয়ে গেছে। বুঝছেন কি বলছি? পুরোটা সিলেক্ট হয়ে গেছে না একসাথে? কন্ট্রোল জে দিয়ে কপি করলে দেখেন
আমাদের এই পুরোটাই কপি হয়ে গেছে। বুঝছেন স্যার? ওকে, এই হলো আরেকটা টুল, এই হলো আরেকটা টুল, কুইক সিলেকশন টুল। এইটা দিয়ে যখন আপনি ধরেন এরকম কিছু সিলেক্ট করতে চাচ্ছেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যাচ্ছেন, এটা দিয়ে আসলেন, এসে দেখেন। ওকে স্যার, তারপর কন্ট্রোল জে দিলাম, কপি হয়ে গেল। এখন আপনি আপনার যে কোনো জায়গায় এটাকে নিয়ে ইউজ করতে পারবেন। এটার ব্যাকগ্রাউন্ডটা চলে গেল, পারা যাবে স্যার? ওকে, তো এই হলো এই টুলের ব্যাপার, ম্যাজিক বা কুইক সিলেকশন টুল। আর ম্যাজিক ওয়ান টুলের কাজ কি? ম্যাজিক ওয়ান টুলের কাজ এরকমই, ধরেন আমরা একটা বার্গার এরকম নিয়ে আসি, বুঝে গেছে? এখন ম্যাজিক ওয়ান টুল, এই টুলটা চিনি আমরা? চিনি না আমরা, কারণ আমরা ইউজ করি নাই। অথচ আমরা কি যতগুলা আছে সব কি হয়ে যায়, সিলেক্ট হয়ে যায়। চিনছি স্যার এখন? জি চিনছি এখন। ওকে, তো ম্যাজিক ওয়ান টুল এরকম এখানেও কাজ করে। এইখানে কিছু ব্যাপার আছে, এগুলা দেখি। যেমন ধরেন আমরা যদি এখানে যাই, গিয়ে এটার মধ্যে ক্লিক করি, দেখেন এই কালারটা সিলেক্ট হয়ে গেছে। এখানে কিছু ব্যাপার আছে, পয়েন্ট, স্যাম্পল, 32, আপনার কন্টিজিউয়াস, এই তিনটে জিনিস এখানে রোল প্লে করে কিভাবে সিলেক্ট হবে। দেখেন এটা কিভাবে সিলেক্ট হচ্ছে। আমরা এখানে টলারেন্স 32 দিছি, একটু বুঝেন। হ্যাঁ, আমরা যখন এখানে ক্লিক করতেছি একটা পিক্সেলের মধ্যে পড়তেছে। এই যে দেখেন, আমরা জানি ইমেজের ক্ষুদ্রতম অংশ কি, সবচেয়ে ছোট স্মলেস্ট এলিমেন্ট অফ পিকচার বা ইমেজ কি, পিক্সেল বলা হয়, স্কোয়ার ডট বা পিক্সেল। বুঝা গেছে? অনেকগুলা পিক্সেল মিলে এখানে একটা ইমেজ তৈরি হয়। এই যে বার্গারটা আমরা দেখতেছি, এটার মধ্যে অসংখ্য কি আছে, পিক্সেল আছে, এবং প্রত্যেকটা পিক্সেলের মধ্যে কালার আছে, ওইগুলা মিলে এই ইমেজটা তৈরি হয়েছে। দেখেন আমরা যখন এটাকে জুম করব, এই যে দেখেন, পিক্সেল দেখতেছেন? এগুলো হলো সব পিক্সেল। এই যে স্কোয়ার ডট, এটা হলো স্মলেস্ট এলিমেন্ট। তো এই জায়গাটা দেখেন, এরকম অনেকগুলো পিক্সেল মিলে একটা ইমেজকে তৈরি করতেছে। আমরা যখন এটা দিয়ে ক্লিক করতেছি, কোনো একটা পিক্সেলের উপর গিয়ে ক্লিক করতেছে, বুঝতেছেন? এবং ওই কালারটা যেটা আছে ওই অনুযায়ী সে কালারগুলো সিলেক্ট করতেছে। ক্লিয়ার ব্যাপারটা? এখন এটাকে কিভাবে নিচ্ছে, পয়েন্ট স্যাম্পল, মানে যেটাতে ক্লিক করতেছে ওই কালারটাকে বেস করে সে সিলেকশনটা তৈরি করতেছে। টলারেন্স কি? টলারেন্সটা হইল যে আমরা মানে একটা সহ্য ক্ষমতা, ধারণ ক্ষমতা, মানে কতটুকু হইলে এটাকে এই কালার মনে করবে। এটা আপনি যদি টলারেন্স বাড়াইয়া দেন আর একটু ডিফারেন্সকেও সে এই কালার ধরে নেবে। ধরেন আমরা এখানে গিয়ে এটাকে বললাম 60 করে, ওই সেম জায়গায় আমরা কি করলাম, সেম জায়গায় এসে আমরা ক্লিক করলাম। এবার দেখেন এটা রেঞ্জ বেড়ে গেছে, কারণ আরও বেশি ডিফারেন্সকেও সে একই কালার ধরে নিচ্ছে, তার ধারণ ক্ষমতা বা সহ্য ক্ষমতার মধ্যে নিয়ে আসতেছে। ব্যাপারটা বুঝছেন? আবার যদি আমরা টলারেন্সকে ধরেন 1 করে দেই, হ্যাঁ, এবার যদি আমরা ক্লিক করি, দেখেন অনেক কমে যাবে। বুঝতে পারছেন? সো টলারেন্সটা এরকম, আপনি যখন কি করবেন, টলারেন্সটা বাড়ায় কমায় এখান থেকে এটা করতে পারবেন। এবার আসেন এন্টিলিয়াসের কিসের কথা বলি, এই যে কন্টিজিউয়াসের কথা বলে। কন্টিজিউয়াস শব্দের মানে হইল সংলগ্ন বা লাগা, যেগুলা লেগে আছে ওইগুলা। কন্টিজিউয়াসে যখন অন থাকে তখন দেখেন সে এইখান থেকে নিতেছে, অন্য কালারগুলা ইমেজ থেকে নিতেছে না, সেম কালার পাইলেও, কারণ সংলগ্ন যেগুলো আছে ওইগুলোকে সিলেক্ট করতেছে। ক্লিয়ার ব্যাপারটা? কন্ট্রোল জেড দিয়ে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম, কন্টিজিউয়াসটা উঠাইয়া দিলাম। এবার যদি আমি ক্লিক করি, দেখেন তার আর কোনো বাউন্ডারি নাই, এই কালারটা সে ইমেজের মধ্যে যত জায়গায় পাবে সে ওইটাকে খুঁজে নেবে। বুঝতে পারছেন? এই টলারেন্স অনুযায়ী। ক্লিয়ার স্যার? ওকে,
এবার আসেন পয়েন্ট স্যাম্পলের ব্যাপারটা বলি। আমরা যদি এখানে 3/3 এভারেজ দেই, তার মানে যেটাতে ক্লিক করবে এর আশেপাশে 3/3 এভারেজে যত ধরনের কালার আছে ওইগুলোকে সে সিলেক্ট করবে। বুঝতে পারছেন? দেখেন এখন রেঞ্জটা বড় হয়ে যাবে, ওই যে টলারেন্স দিয়ে আগে যেটা বানাইছিলাম। এরকম আপনি এখান থেকে দেখেন 11/11 মানে আপনি দিতে পারেন একটার পর একটা, এখান থেকে দিলেন দেখেন তখন ওই রেঞ্জগুলো আলাদা আলাদা বাড়তে থাকবে। ক্লিয়ার স্যার? সো আমরা এখানে পয়েন্ট স্যাম্পলে রেখে দিলাম। ওকে, তারপর আসেন এবার আসি এটার মধ্যে গিয়ে আমরা কি করব। এই ক্ষেত্রে ম্যাজিক ওয়ান টুল কোন সময় কাজ করে? যখন ব্যাপারটা হয় এক কালার থাকে। যেমন আমাদের এইখানে দেখেন এই জায়গাটা এক কালার আছে না, এক কালার আছে। আমরা যদি এখানে ক্লিক করি দেখেন পুরো হোয়াইট অংশটা সিলেক্ট হয়ে গেছে। ক্লিয়ার স্যার? এখন যদি আমরা কপি করি তাহলে কোনটা কপি হবে? হোয়াইট কালারটা কপি হবে। আমরা যদি কন্ট্রোল, কারণ ওটা সিলেক্ট অবস্থায় আছে, দেখেন ওটা কপি হয়েছে। বুঝতে পারছি স্যার? বাট আমরা চাচ্ছি এখানে কি হবে, আমরা চাচ্ছি যে বার্গারটাকে কি করব, এই সিলেকশনটা বার্গারটাকে কপি করতে। এই ক্ষেত্রে আমরা সিলেকশনটাকে ইনভার্ট করে দিতে পারি, মানে রিভার্স করে দিতে পারি। ইনভার্স হয়ে বাইরেটা বাদ দিয়ে এখন ভিতরেটা সিলেক্ট হয়ে যাবে। তো আমরা যদি এখানে Ctrl+Shift+I দেই তাহলে দেখেন বাইরেটা ছেড়ে দিয়ে ভিতরে চলে আসছে সিলেকশনটা। বুঝতে পারছি স্যার? ওকে, এবার যদি আমরা Ctrl+J দিয়ে কপি করি তো এখন সিলেকশনের মধ্যে আছে বার্গার, বার্গারটাই কপি হয়ে গেছে। বুঝতে পারছি স্যার? একটু বুঝছেন সবাই? ওকে, এটা হলো একটা কপি। আচ্ছা, Ctrl+Z দিয়ে আমি ফেরত আসি। এই সিলেকশনটা যাতে আমার বারবার করা লাগে না, হ্যাঁ, আমি এটাকে কি করতে পারি, সিলেক্ট করে রেখে সেভ করে রেখে দিতে পারি। কি করে রেখে দিতে পারি? সেভ করে রেখে দিতে পারি। সিলেক্ট, এইখান থেকে গিয়ে সেভ সিলেকশন। আপনি এখানে আসলেন, এটার নাম দিয়ে দেন। ধরেন আমরা এটার নাম দিয়ে দিলাম কি, বার্গার, তাই না? আপনি যে কোনো নাম যেটা দিয়ে আইডেন্টিফাই করতে পারেন এরকম দিয়ে দিতে পারেন। এখন আমরা যখন এটাকে Ctrl+J দিয়ে কপি করতেছি, এখানে কিছু ব্যাপার ঘটতেছে। আমি একটা লেয়ার নেই এবং ধরেন আমরা এই কালারটা দিই। দেখেন অনেক সময় আমরা এখানে দেখা যায় যে কিছু আনওয়ান্টেড অংশ বা এরকম কি চলে আসতেছে, এরকম যখন থাকে আমরা কি করতে পারি, এটাকে স্মুথ করার জন্য আমাদের সিলেকশনটা আবার যাই এটার উপর, এটা বন্ধ রাখি এইগুলা, আবার এটার উপর আসলাম, আমার ওই সিলেকশনটা আবার দরকার পড়লো, সিলেকশন থেকে এসে আমরা লোড সিলেকশন, বুঝে গেছে? লোড সিলেকশনে ক্লিক করলাম, আপনাকে বলতেছে কোনটা আমরা চাচ্ছি, কোন চ্যানেলকে আমরা সিলেক্ট করতে যাচ্ছি। এখানে ক্লিক করলে দেখেন বার্গার দিলাম, দেখেন ওই সিলেকশনটা চলে আসছে আবার। বুঝতে পারছি স্যার? এইবার আমরা যদি এনটিএলএসটা বন্ধ করে দেই এবং কপি করি Ctrl+Z, এটার মধ্যে গিয়ে আমরা যদি এখন দেখি, সো দেখেন আমাদের এখানে এখনও স্টিল ওই যে আরিয়ারির মতো রয়ে গেছে, তাই না? ওকে, এবার আমরা আরেকটা কাজ করি, এখানে আসি, এটা বন্ধ করি। এনটিএলএসটা আমরা আগেই অফ করলাম, তারপর লোড সিলেকশনটা নেই এখান থেকে। ওকে, তারপর এখন যদি আমরা কপি করি, এনটিএলএসটা আসলে অন্য জায়গায় আমাদের কাজে লাগবে, তখন আমরা আরও ভালো বুঝতে পারবো একটু পরে। আমি আসলে ওইটা খুব একটা ফারাক আমাদের এখানে পড়তেছে না, তাই না? ওকে, আমরা এই জায়গাটাকে চাচ্ছি একটু স্মুথ করতে, বুঝা গেছে? এই জায়গাটাকে একটু স্মুথ করতে চাচ্ছি। তো এটা করতে হইলে আমাদের যেটা করতে হবে সেটা হলো, আমরা যদি যাই এইখানে লোড সিলেকশন করি আবার, ওকে এখানে আসলাম, লোড সিলেকশন করার পর এখন আমরা চাইলে এইখানে ফেদার অ্যাপ্লাই করে দিতে পারি। ধরেন আমরা এখানে সিলেক্টে গেলাম, সিলেক্টে গিয়ে মডিফাই থেকে বললাম ফেদার, বুঝা গেছে? এবং 5 পিক্সেল এরকম আমরা দিলাম, আপনি ইমেজের সাইজ অনুযায়ী, হ্যাঁ, আপনি 5 পিক্সেল 10 পিক্সেল 20 পিক্সেল এরকম দিতে পারেন। ধরেন আমরা এরকম 5 পিক্সেল দিলাম, দিয়ে এইবার আমরা এটাকে কপি করলাম, কপি করার পর এখানে নিয়ে আসি। এইবার দেখেন আমাদের এটা অন্যরকম হয়েছে, বুঝতে পারছেন? স্মুথ হয়ে গেছে, দেখতেছেন? এই যে এজগুলা স্মুথ হয়ে গেছে, সবাই খেয়াল করতেছেন? সো এখন দেখেন এটা যদি আমরা কোথাও ইউজ করি তাইলে
আগেরটা থেকে বেটার না? এই যে দেখেন আগে এরকম ছিল, এটা থেকে বেটার হয়েছে না? এটা এরকম করে আমরা এখানে ফেদার অ্যাপ্লাই করে দিতে পারি। ফেদার অ্যাপ্লাই করলে যেটা হবে সেটা হলো, আমরা যদি এখানে দেখি, আচ্ছা আপনাদের কাছে কঠিন মনে হচ্ছে জিনিসগুলো? আসলে কঠিন না। ধরেন আমরা এখানে এখানে আমরা একটা কালার অ্যাপ্লাই করলাম, ফেদার ব্যাপারটা আপনাদেরকে বোঝাই। একটা কালার অ্যাপ্লাই করলাম, বোঝা গেছে? এটা এরকম। আর আমরা সিলেকশনের আগে এখানে গিয়ে বললাম 20 ফেদার, 20 পিক্সেল আমরা দিলাম। এবার আমরা সিলেকশন তৈরি করলাম, করে এটার মধ্যে আমরা আরেকটা লেয়ার নিলাম এবং এটার মধ্যে কালার অ্যাপ্লাই করলাম। দেখেন দুটার মধ্যে তফাৎ আছে না? তফাৎ আছে। ওকে, এরকম আমরা ধরেন এই জায়গার মধ্যে, এই জায়গাটা আমরা কপি করে নিয়ে যেতে চাচ্ছি। সো আমরা যদি মুভ টুলে যাই, একটা জিনিস আপনারা খেয়াল করেন, একটার সাথে আরেকটা চলে আসে। আমরা যদি সিলেকশন থাকা অবস্থায় সিলেকশন টুলে থাকি, যে কোনো সিলেকশন টুলে থাকি, সিলেকশনের মধ্যে যদি আমরা সিলেকশনের ভিতরে যাই, তাহলে দেখেন এটাকে মুভ করাইতে পারবো। বুঝতে পারছেন কি হচ্ছে? সিলেকশনটা মুভ হচ্ছে। আর আমরা যখন মুভ টুলে চলে যাব, ভিতরে যাব, তখন এটা কপি হয়ে যাবে। বুঝতেছেন স্যার? এটা সরি কপি না, কাট হবে এটা। এই যে দেখেন কাট হয়ে যাচ্ছে, বুঝা গেছে? কি হয়ে যাচ্ছে? কাট হয়ে যাচ্ছে। তো এই জিনিসটা মনে থাকবে আপনাদের, এটা আপনাদের কাজে লাগবে প্রচুর, কারণ অনেক সময় আমাদের মুভ করাইতে হইতে পারে, অনেক সময় আমাদের কপি করাইতে হইতে পারে। তো আমরা এখানে এসে ফেদারটাকে 0 করে দিলাম, 0 করে সিলেকশনটাকে আমরা এরকম নিলাম, মুভ টুলে গেলাম, ওই জায়গাটা আমরা কপি করে এখানে আনতে চাচ্ছি। বুঝছেন স্যার? এটা আসলো এরকম। ওই একই জিনিস যদি আমরা ফেদার অ্যাপ্লাই করে নিয়ে আসি, কই গেল আপেলটা? এখন যদি আমরা ধরেন ফেদার দেই, 20 পিক্সেল দিলাম, দিয়ে আমরা এখানে মুভ টুলে নিয়ে আসলাম, কোনো পরিবর্তন আছে? কোনো পরিবর্তন নাই। কারণ কি? কারণ হইল ফেদারটা আমরা কি করছি? সিলেকশন দেওয়ার পরে দিছি, এই জন্য এরকম হয়েছে। আমাদের কি করতে হবে? ফেদারটাকে সিলেকশন দেওয়ার আগে ফেদারটা দিয়ে দিতে হবে, তারপর আপনি সিলেকশন এখানে অ্যাপ্লাই করবেন, তারপর আপনি মুভ টুলে যাবেন। এখন যদি আমরা নিয়ে আসি, দেখেন এটা ডিফারেন্ট হবে। বুঝছেন স্যার? এখন ডিফারেন্ট হয়েছে না? ওকে, তার মানে ফেদার আমরা কখন দিতে হবে? সিলেকশনের আগে দিতে হবে। বাট এটা এরকম কি না, যদি আমি ভুলে যাই, একটু আগে আমরা কিন্তু সিলেকশনের পরে দিছি। কোথা থেকে দিছি? এইখান থেকে এসে দিছি, তাই না? ধরেন আমি একটা সিলেকশন তৈরি করে ফেলছি, ফেদার দেয়া হয় নাই, আমি এটাকে 0 করে দিলাম, ফেদার দেয়া হয় নাই আমাকে। সো আমি এখান থেকে গিয়ে ফেদার অ্যাপ্লাই করে দিতে পারবো। ওকে, আরেকভাবে করতে পারবো, সিলেকশনের ভিতরে গিয়ে রাইট ক্লিক থেকে ফেদার, এখান থেকেও আমি ফেদারটা অ্যাপ্লাই করতে পারবো। তখনও আমার এখানে 0 থাকলেও ফেদারটা অ্যাপ্লাই হয়ে যাবে। মনে থাকবে স্যার? মনে থাকবে? ওকে, আচ্ছা, এই গেল ফেদারের ব্যাপারটা। আর এনটিএলএসের ব্যাপারটা বলতেছিলাম। এনটিএলএসটা এখানে যদি আমরা দেখি, ফেদারটা আমি উঠাইয়া দেই, কন্ট্রোল ডি দিয়ে দিছিলাম। ওকে, একটা সিলেকশন করলাম, অথবা আমরা এখানে কালার দিয়ে বুঝাইয়া দিই, আরও ভালো বুঝতে পারবেন। ধরেন আমি এখানে একটা কালার অ্যাপ্লাই করলাম, এটার মধ্যে আমার এনটিএলএসটা অন আছে, এটার মধ্যে আমি একটা কালার দিলাম। ওকে, ডি দিয়ে ডিসিলেক্ট, এটার মধ্যে আমরা অফ করে দিয়ে আর একটা কালার আমরা নিলাম। ওকে, ওই সেম কালারটাই আমরা এখানে দিলাম। একটার মধ্যে অফ আছে আর একটার মধ্যে অন আছে। এই যে দেখেন এখন তফাৎটা, এটার মধ্যে আমাদের এনটিএলএসটা অন করা আছে, এই জন্য দেখেন এটা ব্লারি হয়ে গেছে, তাই না? আর এটার মধ্যে আমরা এনটিএলএসিংটা কি করছি? অফ করে দিছি, এই জন্য দেখেন এটা, কারণ পিক্সেলটা হলো স্কোয়ার ডট, আর এটা যখন ব্যান হবে তখন কিন্তু স্কোয়ারটা ব্যান হচ্ছে না, ওইটা তার স্কোয়ারই থাকতেছে। যেখানে আসতেছে দেখেন এরকম আর এর মতো হয়ে যাচ্ছে, ওই জায়গাটাকে সে এখানে স্মুথ করে দেয় এনটিএলএস। বুঝতে পারছেন কি বলছে? আর এনটিএলএসটা শুধু কাজ করবে কখন? যদি আপনি কার্ভি বা রাউন্ড কোনো সার্কেলের বা ওই ধরনের কিছুতে আপনি থাকেন, তখন দেখেন এটা কাজ করতেছে, অন অফ করতে পারবেন।
আর আপনি যখন রেক্ট্যাঙ্গেলে চলে যাবেন দেখেন এটার আর কোনো কার্যকারিতা নাই, কারণ ওইটা ব্যান হবে না, বাঁকাবে না, পিক্সেলগুলো এমনিতেই ঠিক থাকবে। মনে থাকবে স্যার? ওকে, এগুলো আমরা দেখলাম। এখন আসেন এগুলো দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এই জায়গায় আরেকটা টুল রয়ে গেছে, এই টুলটা দেখি। ধরেন আমরা এখান থেকে গিয়ে কোনো একটা ইমেজ নিলাম, বুঝে গেছে স্যার? কোনো একটা ইমেজ নিলাম, ধরেন হতে পারে বিজনেসম্যান, অন্য কাউকে নেই, ধরেন ওনাকে নিলাম, ডাউনলোড করে দিলাম। অথবা আমরা এখন অ্যাডভান্সে যাই না, আমরা ধরেন ওনাকে নিলাম। আমরা আগামী ক্লাসে আরও বিস্তারিত কী শিখব। এখন প্রথম দিনই আপনাদের অ্যাডভান্স দিলে মাথায় কুলাবে না, বুঝা গেছে? আমরা এই ইমেজটা ধরেন ফটোশপে নিয়ে আসি, আসবে, আসছে। এখন আমরা এই মানুষটাকে সিলেক্ট করব। এই মানুষটাকে সিলেক্ট করার জন্য দেখেন কোথায় চলে আসলাম আমরা। এটার নাম হইল অবজেক্ট সিলেকশন টুল। এটা একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুল, বুঝা গেছে? তো এটার কাজ কি, আপনি জাস্ট এরকম কোন জায়গায় সিলেক্ট করতে চাচ্ছেন এরকম তাকে দেখাইয়া দেন। এই যে দেখেন সফটওয়্যার অটোমেটিক্যালি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অটোমেটিক্যালি এটা কি করে নিছে, সিলেক্ট করে নিছে। কন্ট্রোল জে দিলে কপি হয়ে যাবে। এবং এখন দেখেন আমরা এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিচ্ছি, এটাকে আমরা যে কোনো জায়গায় নিয়ে ইউজ করতে পারবো। বুঝতে পারছেন স্যার? এতদিন আমরা পিএনজি খুঁজতেছিলাম, অনেক ছবি আমাদের ভালো লাগতেছিল কিন্তু ওইটা দিতে পারতেছিলাম না, কারণ পিএনজি নাই। এখন আমরা এইভাবে এটাকে নিয়ে দেখেন এআই দিয়ে বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে আমরা এরকম ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলতে পারবো। মনে থাকবে স্যার? সো এটার মধ্যে শেখার খুব কিছু আছে। জি, এটা অটোমেটিক কাজ করতেছে, শেখার খুব কিছু আছে না। তারপরে প্র্যাকটিস করবেন, কিন্তু এইগুলা আপনারা ভালো করে প্র্যাকটিস করবেন, এগুলো আপনাদের মনে থাকা দরকার আছে। এরকম অনেক জায়গায় আমাদের এটা লাগতে পারে, এটা লাগতে পারে, এটা তো লাগবেই, অনেক জায়গায় আমাদের লাগবে। লেসো টুলটা অনেক জায়গায় আমাদের লাগবে, সেইগুলো আপনারা ভালো করে প্র্যাকটিস করবেন। কি করার জন্য? ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য। মনে থাকবে? ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনারা কি করবেন, লিখেন পাঁচটা আপনারা ইমেজ থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। পাঁচটা ইমেজ এরকম, বুঝে গেছে? ইমেজ, পাঁচটা ফ্রুট, যে কোনো ধরনের ফ্রুট, পাঁচটা বার্গার বা ফুড দিয়ে দেন, বার্গার না ফুড। এখানে বার্গার, পিৎজা, আপনি যা যা পছন্দ করেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়ে আসেন। বুঝতে পারছেন? ওকে, তারপর আপনারা দিতে পারেন কি দিতে পারেন, পাঁচটা ব্যাগ দিয়ে দেন, যে কোনো ধরনের ব্যাগ, ট্রাভেল ব্যাগ অথবা যে কোনো ধরনের ব্যাগ। কটা হয়েছে? 20টা হয়েছে। ওকে, আর কি? আচ্ছা, এই 20টা থাকুক, প্রথম দিন একটু ভালো করে বুঝেন। হ্যাঁ, 20টা থাকুক। এই 20টা কী করে আপনারা কাজ করেন, অসুবিধা নাই প্রথম দিকে। আচ্ছা, এতটুকু বুঝতে পারছেন স্যার? এই পর্যন্ত যা দেখলাম আমরা এই টুলগুলো দিয়ে কি করব, ব্যাকগ্রাউন্ড রিমুভ করব আমরা এরকম। ঠিক আছে স্যার? ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমরা ওইগুলোকে সেভ করব জেপিজিতে। হ্যাঁ, জেপিজিতে আমরা সেভ ফর ওয়েব করে দেব। এখান থেকে এগুলো আমরা জানি, এক্সপোর্টে গেলে পাবেন, এই যে এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব লাগেছি, এখানে গিয়ে আপনি সেভ করে দেবেন যে আপনার জেপিজি যদি হয় জেপিজি। বুঝা গেছে স্যার? এই যে জেপিজি, এখানে এগুলো তো জানেন আপনারা। আর পিএনজি হলে পিএনজি 24। এক্ষেত্রে পিএনজি আপনার ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড থাকবে না কি থাকবে, এটা আপনি এখান থেকে দিয়ে দিবেন ট্রান্সপারেন্সি। সো আমাদের এখানে কি দেখা যাচ্ছে, ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে, রাইট? কারণ কি, কারণ এই ইমেজের মধ্যে ব্যাকগ্রাউন্ড আছে না, ব্যাকগ্রাউন্ড আছে। আমরা যদি
এখানে গিয়ে ব্যাকগ্রাউন্ডটাকে অফ করে দেই। এবার যদি আমরা যাই এক্সপোর্ট, আমরা যদি এখানে গিয়ে PNG24 বলি, এই যে দেখেন এখন পিএনজি চলে আসছে না আমাদের, বুঝছেন স্যার? এটা হচ্ছে এই যে দেখেন ট্রান্সপারেন্সি, আপনি যদি এটা উঠায় দেন তাহলে দেখেন আবার ব্যাকগ্রাউন্ড দিয়ে দিবে। সো আমরা এখানে কি রাখবো, ট্রান্সপারেন্সিটা রাখবো যদি পিএনজি আমরা কি করি, এই যে দেখেন ট্রান্সপারেন্সিটা দিলে ব্যাকগ্রাউন্ডটা উঠায় দেবে, মনে থাকবে তো? ওকে, এটা হলো পিএনজি। তো আমরা এখান থেকে ম্যাক্সিমাম করে দেবো এগুলো, বাকিগুলো আমরা জানি কীভাবে আসলে সেভ করতে হয়। তো আমরা পিএনজি এবং কিতে সেভ করতে পারবো। এক্ষেত্রে আমি বলবো যেটাই আপনি কি করছেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করছেন, ওই ব্যাকগ্রাউন্ডটা অন্য কোনো কালার দিয়ে আপনি ব্যাকগ্রাউন্ড দিয়ে ওইটার মধ্যে সেভ করে দিয়ে দিবেন, সেভ করবো অ্যাপ্লিকেশন করে ওইটা সেভ করে দেবেন। তো আপনারা আপলোড দিলে সমস্যা হবে না, বুঝতে পারছি স্যার? ওকে, এবং এই টুলগুলো ইউজ করবেন আপনারা। ওকে, এ গেল বেসিক যে ব্যাপারটা আছে। আর বাকি যেটা আছে সেভ, যেমন এটার সোর্স ফাইল আপনি সেভ করতে চাচ্ছেন, এখানে যাবেন, সেভে যাবেন, সেভে গেলে আপনি কম্পিউটার সিলেক্ট করে দেন, সেভ টু ইয়োর কম্পিউটার, সেভ টু ক্লাউড। সো আমরা এখানে কম্পিউটারটা সিলেক্ট করে দিলে কম্পিউটারে চলে আসবে। তারপর আপনি জাস্ট আপনার যে লোকেশন আছে এই লোকেশনে গিয়ে নাম দিয়ে এটাকে সেভ করে দেন। এটা সেভ হয়ে যাবে কিতে, পিএইচডিতে। কিতে সেভ হবে, পিএইচডিতে, মানে এটা ফটোশপ কই, এই যে দেখেন পিএইচডিতে। পিএইচডি যদি আপনি সেভ করেন এটা এডিটেবল থাকবে। এই দেখেন আমরা এটা ডিলিট ওখান থেকে বন্ধ করে দিছি। আপনি যে কোনো সময় এসে এখানে ক্লিক করলে ওটা দেখেন এডিটেবল, যেখানে রাখছেন ওই জায়গায় থাকবে, এটা আমরা জানি, তাই না? ওকে, সো যে কোনো সময় আপনি পিএইচডিটা অবশ্যই, সোর্স ফাইলটা অবশ্যই সেভ করবেন। আর পরে আপনারা ওইখান থেকে যে কোনো ধরনের কপি বাইর করতে পারবেন। এখানে অনেক অপশন আছে সেভেজ, এখানে গেলে ধরেন আমরা কম্পিউটারে যদি যাই দেখেন অনেক অপশন আছে, আপনি এখান থেকে জেপিজি বাইর করতে পারবেন, এখান থেকে ইপিএস বাইর করতে পারবেন, এখান থেকে পিএনজি বাইর করতে পারবেন, অনেক অপশন আছে। বুঝা গেছে স্যার? ক্লিয়ার? কথা বলেন। ওকে, সবাই ঘুমায় গেছেন, কী ব্যাপার? এখন ঝিমাইলে হবে না তো, এখন আরও গাজারা দিতে হবে। এখন ঝিমাইলে কাজ হবে না, এখন কাজ করার সময়। হ্যাঁ, আর ফটোশপ আসলে আমাদের অত কি লাগবে না, আমরা 7 থেকে 8টা ক্লাস হয়তো ফটোশপে করব। বাট ফটোশপটাকে এর মধ্যে আপনাকে বুঝে ফেলতে হবে, বুঝতে পারছি স্যার? ওকে, আমি দেখেন এইখানে কিসের কথা বলি নাই, ওয়ার্ক স্পেসের কথা বলি নাই। এখানে দেখেন ওয়ার্ক স্পেস আছে, আমরা জানি এগুলো। আমার নিজের মতো করে একটা ওয়ার্ক স্পেস আমি এখানে বানিয়ে নিতে পারি। এখানে আমি প্রপার্টিজের কথা বলি নাই, প্রপার্টিজ এগুলো আমাদের এখান থেকে আমরা প্রপার্টিজ ইউজ করতে পারবো, ইলাস্ট্রেটরে যেরকম আছে, বুঝা গেছে? কালার এগুলো দেখেন এখানে আছে, আমরা চাইলে এগুলাকে ইলাস্ট্রেটর মতো করে এইখানেও সাজায় নিতে পারি। হ্যাঁ, এটা সম্পূর্ণ আমাদের উপর। ধরেন এটাকে নিয়ে এসে এখানে বসাইলাম, সোয়াজকে নিয়ে এসে এখানে বসাইলাম, প্যাটার্ন এইখানে কোনো কিছু আমরা খুঁজে পাই না, এই জায়গা থেকে গিয়ে খুঁজে পাবো। লেয়ার টেয়ার খুঁজে পাচ্ছি না, উইন্ডো থেকে গিয়ে খুঁজে পাবো। দেখেন আমরা এখানে নিয়ে আসতে পারলাম না, এগুলো আমরা এইভাবে সেট করে রেখে দিতে পারি, তারপর আমাদের কি হিসাবে রেখে দিতে পারে। ওকে, একটু বুঝছেন স্যার? ওকে, তাহলে আমরা আরেকটা জিনিস শিখে ফেলি, সেটা হলো ক্রপ টুল। ক্রপ টুলের জন্য, ক্রপ টুল নিয়ে মনে হয় আমরা কাজ করছি, মনে হয় ক্রপ টুল নিয়ে আমরা কাজ করছিলাম না? আমি এগুলো বন্ধ করি। কখন আমরা কাজ করছিলাম? প্রথম বিজনেস কার্ডের ক্লাস যখন আমরা করছিলাম, মনে আছে? আপনাদের ক্রপটা দেখাইছিলাম। ওকে, আমরা আজকে দেখব এই ক্রপ টুলটা আসলে কীভাবে কাজ করে। এখানে অনেক ধরনের আরেকটা ক্রপ আছে বেসিক, এটা ছোট্ট একটা হোমওয়ার্ক থাকবে আপনাদের। যে কোনো ইমেজ নেবেন আপনারা এখান থেকে, বোঝা গেছে? ধরেন এখান থেকে নিতে পারেন ইমেজ। ধরেন আমরা এখানে গিয়ে সিটি অথবা টাউন লিখে সার্চ দিতে পারেন, যে কোনো সিটি আপনার পছন্দ হয় এরকম। আমরা এগুলাকে ক্রপ করে ফেসবুকের যে কি আছে সাইজ, ওই সাইজে আমরা বানায় ফেলবো। ধরেন আমরা এটা নিলাম,
ডাউনলোড করলাম, এখানে আমাদের ডাউনলোড হইল। ঠিক আছে, এইখান থেকে এটাকে নিয়ে আসবো আমরা, ধরে ফটোশপে এখানে নিয়ে আসলাম। ওকে, এটাকে আমরা ক্রপ করে ফেসবুকের কভার ফটো বানাইতে যাচ্ছি, বুঝে গেছে? সো এটা এই জন্য আমরা চলে যাব কোথায়, ক্রপ টুলে। এই যে দেখেন ক্রপ টুলে এখানে চলে গেলাম। চলে যাওয়ার পর ক্রপ এখানে অনেকভাবেই করা যায়, রেশিও অনুযায়ী করা যায়, অনেকভাবে করা যায় এখানে। সো আমরা এখানে উইদিন হাইট যেটা আছে ওইটা এখান থেকে দিয়ে দিব। ধরেন এখানে দিলাম কত, 851। ফেসবুকের কভার ফটোর সাইজটা লিখে ফেলেন, 851/315। বুঝছেন স্যার? 851/315 আমাদের যে টাইমলাইনের যেটা আছে এটার সাইজ। এখন এটা দেখেন ক্রপ হয়ে গেল। আমরা এটাকে কোন জায়গাটা রাখতে চাচ্ছি, মনে করেন এরকম রাখতে চাচ্ছি। ওকে, তারপর এখান থেকে ওকে করে দিলাম। দেখেন ইমেজটা এরকম সেভ হয়ে গেছে। বুঝতে পারছি স্যার? ক্রপ হয়ে গেছে। ক্রপ তো আমরা চিনি, ক্রপ বুঝি তো স্যার। স্যার ক্রপ বুঝি তো, মোবাইল ইউজ করি স্যার, এখন মোবাইলে আছে যে কোনো অ্যাঙ্গেলে আমরা কাটা কি করা, এগুলোই তো ক্রপ করা। বুঝে গেছে? জি স্যার। দেখেন এটাকে আমরা যদি ক্রপ করতে চাই এরকমও আমরা করতে পারি। এই যে রেশিও অনুযায়ী আছে, এই জন্য রেশিও অনুযায়ী হচ্ছে 1:1, উইদিন হাইট, রেজুলেশন, এগুলো অনেকভাবে আপনি করতে পারবেন। অরিজিনাল রেশিও, উইদিন হাইট, রেজুলেশন, এই সাইজগুলো আছে। ফ্রন্ট ইমেজ, আনকনসেন্ট্রেশন এটাও আছে। ধরেন আমরা এটা উঠাইয়া দিই, ধরেন 1:1। এখন স্কোয়ার রেশিওতে কী হবে, বড় হবে ছোটো হবে, এরকম আমরা কি করতে পারি। ধরেন কোনো কারণে যদি বাঁকা হয়ে থাকে তাহলে এরকম ঘুরাইতে পারি। বুঝতে পারছেন স্যার? এখান থেকে ঘুরাইতে পারি, এইভাবে করতে পারি। আমার যদি রাখতে না চাই আমি এখানে কিতে দিলে ফেরত চলে আসবে, একদম ব্যাকে চলে আসবে। পারা যাবে স্যার? এইটা আমরা করব মনে থাকার জন্য এটা আমরা 5টা করে ফেলব। এটা ইমেজটা যখন আমরা ক্রপ করব, যখন এইখানে আমাদের 851/315 থাকবে, এই জিনিসটা খুব বেশি আসলে আমাদের কি না। আমরা আরেকটা ছবি এখানে নিলাম, মনে করেন এই ছবিটাকে আরেকবার নিলাম, হ্যাঁ, এবং ক্রপে গেলে দেখেন অটোমেটিক্যালি আমরা যখন ক্রপে আসব তখন ওই যে আগের সাইজটা দেয়া আছে না, এই আগের সাইজটা চলে আসবে। দেখেন এটা আসে নাই, যেহেতু একবার এখানে নেয়া আছে, অন্য কোনো ইমেজ নেই, আমরা অন্য যে কোনো একটা ইমেজ নেই। এই ক্ষেত্রে এই সাইজ থেকে বড় ইমেজ নিতে হবে, এই জন্য আমি এখানে দেখাই দিয়েছিলাম। এটা সাইজ কত, হ্যাঁ এটা হবে, নিয়ে আসলাম। এই যে দেখেন এইখানে আসলে অটোমেটিক্যালি ওই সাইজ সেভ করা আছে। জাস্ট আমাদের কী করতে হবে, অ্যাডজাস্ট করে জাস্ট ওইটাকে ক্রপ করে ফেলতে হবে এন্টার দিয়ে। এরকম এন্টার দিলেন, দেখেন ক্রপ হয়ে যাবে। বুঝা গেছে? সো এটা খুব বেশি কাজ না, শুধু জেপিজিতে আমরা সেভ করে নেব। ওকে, সে হলো ক্রপ টুল। আর পার্সপেক্টিভ তো আপনারা দেখছেনই, যে কোনো পার্সপেক্টিভ অ্যাঙ্গেলকে সামনে নিয়ে আসার জন্য ওইটা আমরা এখান থেকে করতে পারি। আচ্ছা, এই গেল আজকের টুলগুলা। সেভ অপশনও দেখাই দিলাম। আমাকে বলেন আপনাদের কাজ করতে সুবিধা হয় বা এরকম কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন, যে স্যার আমি যদি এটা করতে চাই কীরকম করব, ওইটা করতে চাই। যতটুকু করলেন আপনারা তো গিয়ে কাজ করবেন। লেয়ার নেওয়ার শর্টকাট আমরা দেখেন এখানে যদি লেয়ারের মধ্যে যাই, Ctrl+Shift+N দিলে চলে আসবে। বুঝতে পারছেন? লেয়ারের নাম সহ চলে আসবে, এখানে ওকে দিলে দেখেন চলে আসবে। ওকে, গুড কোয়েশ্চেন। এটা অনেকে করে না, মানে অনেকে না, ম্যাক্সিমামই করে না। হঠাৎ কেন মাথায় আসলো আপনার? ওকে, গুড, ভালো। এই শর্টকাটগুলো জেনে নেবেন, শর্টকাটগুলো আসলে খুব জরুরি। আচ্ছা, কাজ করতে আপনাদের সুবিধা হবে। আর কিছু আছে?
জি নাই, সবাই বুঝছেন কাজ? ফটোশপটাকে জটিল মনে হচ্ছে? জি, জটিল মনে হচ্ছে না? হ্যাঁ, প্রথম একটু অস্বস্তি হবে, এটা নিয়ে যখন কাজ করবেন একটু অস্বস্তি হবে। আস্তে আস্তে আমরা যত ভিতরে যাব এটা পাওয়ার সাইডগুলো দেখতে থাকবো। যখন এটার পাওয়ার সাইডগুলো দেখবো, দেখবেন অনেক মজার কাজ করা যায় এখানে, অনেক মজার কাজ। বুঝা গেছে? আপনাদের প্রথম 2-3টা ক্লাস মনে হবে স্যার ইলাস্ট্রেটরই ভালো, বুঝতে পারছেন? ওকে, সো লেয়ার নিয়ে ভালো করে শিখেন। এইখানে লেয়ার ভালো করে দেখেন, লেয়ারে এই লেয়ারের অপশনগুলো দেখেন যেরকম আমি দেখাইলাম। চ্যালেঞ্জিং, প্রথম দিকেই ডিফিকাল্ট কিছুতে যাবেন না, প্রথম দিকে ইজি যেগুলো আছে মানে বেশি কমপ্লেক্স কালার না, ওগুলো থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন। তারপর আস্তে আস্তে আপনি নিজেকে চ্যালেঞ্জের মধ্যে নিয়ে যান। ফোকাস রাখবেন লেসো টুল এবং এই টুলগুলা, বুঝা গেছে? এবং এইটাও যদিও ফটাফট কি করে ফেলে, এটা তো খুব বেশি কিছু করার নাই, খুব সহজেই দেখেন সিলেকশনগুলো করে ফেলে এটা দিয়ে। তো এটাতে খুব বেশি কিছু করার নাই, বাট এই টুলগুলো শিখেন, লেসো টুল এবং কি, কারণ এগুলো প্রচুর কাজে লাগবে। আচ্ছা, সেভ অপশনও আমি দেখাইছি, তাই না? এবং আমি বলছি যে কোনো কিছু যদি এখানে আমরা না পাই, এই জায়গা থেকে আমরা নিতে পারি, রাইট? ওকে, আর আপনাদেরও কোনো কোয়েশ্চেন নাই? জি, আপনাদেরও কোনো কোয়েশ্চেন নাই? ওকে, আমরা ফটোশপে প্রথম দিকে আমাদের বেশি কাজের চাপ থাকবে না, এই যে কাজগুলো আজকে রাত্রেই করে ফেলতে পারবেন আপনারা। যদি করে ফেলেন ওই জায়গায় থেমে থাকেন না, আরও কিছু করেন, আরও বেশি ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করেন, এগুলো খুব সহজেই করে ফেলতে পারবেন। আর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর আপনারা কীভাবে শো করবেন এটা দেখায় দেয়, এটা জরুরি ছিল। আপনারা এক কাজ করবেন, যেগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন কোনোটাই হোয়াইট বা ব্ল্যাক কালারের মধ্যে রাখবেন না, না রেখে অন্য কোনো কালার। ধরেন আপনি একটা আর্টবোর্ড নিয়ে নেবেন এরকম, ওয়েবে গিয়ে 300 করে দেন এটা, আর আপনি এখান থেকে ওয়েব লার্জ নিলেই হয়ে যাবে, এটাই এরকম রেখে দিতে পারেন এটা, এবং 300 করে দেন এটাকে, ওকে করে দেন। ওকে, আর্টবোর্ড জরুরি না, আর্টবোর্ড না নিলেও হবে। তারপর যেটারই ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, যেটারই কী করবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, ওইটাকে ধরবেন Ctrl+D দিয়ে, তারপর এখানে নিয়ে আসবেন এটার মধ্যে, এটার পিছনে অন্য কোনো কালার দেবেন। এই যে এটা নিচে আমরা আর্টবোর্ড চলে আসছে, আমি আর্টবোর্ড ছাড়া নিয়ে দেখাই তো আপনাদের ঝামেলা হবে না। আর্টবোর্ডটা বন্ধ করে দিলাম এবং আর্টবোর্ড ছাড়া নিলাম। সো আপনি এটাকে নিয়ে আসবেন এইখানে, এবং এই জায়গার মধ্যে একটা লেয়ার নিয়ে নেবেন। ওকে, লেয়ারের মধ্যে অন্য যে কোনো কালার দিয়ে দিবেন, হোয়াইট রাখা যাবে না, হ্যাঁ, সাদা ব্যাকগ্রাউন্ড রাখা যাবে না। এরকম করে যে কয়টার আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতেছেন, যে কয়টা প্রজেক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতেছেন, আমি যেগুলো বলে দিয়েছি ওইগুলোকে সুন্দর করে সাজায় রাখবেন এখানে। মনে করেন এই আপেলের ব্যাকগ্রাউন্ড রিমুভ করছেন আপনারা, এটার সাথে এত কি, এটাকে এইখানে রাখলেন, এরকম করে সাজায় রাখবেন। বুঝছেন কি বলছেন? এরকম করে সাজায় রাখবেন। একসাথে 5টা বার্গার, এই ফুড একসাথে, বার্গার একসাথে, 5টা ফ্রুট একসাথে, 5টা ব্যাগ, এরকম একটা একটা করে এরকম 5টা ইমেজ আপনারা ওইটাকেই সেভ করে দেবেন যে কিতে, সেভ ফর ওয়েব, মনে থাকবে? ওকে স্যার, তো হোমওয়ার্ক কীভাবে জমা দিতে হবে বুঝছি আমরা দিব হোমওয়ার্ক জমা। ওকে, ফটোশপে কয়েকটা ক্লাস স্যার, বিলিভ মি এই ফটোশপটা খুবই হেল্পফুল হবে আমাদের জন্য যদি আমরা ঠিকঠাক মতো শিখি। অনেকে আছেন কি ইন্টারেস্ট নিতে চান না ফটোশপে, কিন্তু আপনি চিন্তাই করতে পারবেন না, ফটোশপ এমন একটা সফটওয়্যার, সব কাজ করা যায় এটা দিয়ে। আপনি যত ভালো বুঝবেন ততই ভালো। আমরা তো আর এত করব না, ভিডিও এডিটিং করব না, কি করব না, এগুলো তো আমরা শিখবো না। বাট আপনি যদি ফটোশপের সাথে অভ্যস্ত হয়ে যান, ভালোভাবে বুঝে যান, ওইগুলো আপনার কাছে খুব ডিফিকাল্ট মনে হবে না। যদি কখনো শিখতে চান তখন আপনার জন্য ইজি হয়ে যাবে, বুঝতে পারছেন? এই মুহূর্তে আমরা ওইগুলোতে যাব না, বাট আমরা এমনও হইতে পারে যে গ্রাফিক ডিজাইন শেখার পরে আমি মোশন গ্রাফিক বা ভিডিও এডিটিংগুলোও শিখতে যাচ্ছি, তখন আমার এইগুলা এখানে অনেক কাজে দেবে, মনে থাকবে? ওকে, আর আপনাদের হোমওয়ার্কের সাথে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো আমাদের কাজগুলো রেগুলার করে যেতে হবে। আমাদের যে অ্যাডোবি স্টকে আপলোড দেয়া এবং কিসের মধ্যে পার্টিসিপেট করা, এভরিডে কতটা, 3টা কন্টেস্টে। ওকে স্যার, তাহলে আমরা এখানে শেষ করে ফেলি আজকে।